এখন ঠিক আছে না? হুম। আচ্ছা, আমরা সবাই হচ্ছে প্রিভিয়াস ক্লাসে আমরা কি পড়েছিলাম বলেন তো? আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম হচ্ছে ধ্বনীয় বর্ণ এবং ধ্বনি বর্ণ রিলেটেড যাবতীয় সকল ইনফরমেশন। তো আমি শুরুতে একটু স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। কোথায়? হুম। আচ্ছা, একটু টেকনিক্যাল ইস্যুজ আছে, সময় নিচ্ছে। এটা আচ্ছা, ঠিক আছে। আমাদের সাউন্ড আছে এখন। আমরা কমপ্লিটলি দেখতে পাচ্ছি যে সাউন্ড এসেছে। তো আজকের টপিক, আমরা দুইটা টপিক ইনশাল্লাহ আলোচনা করব, দুইটা বা তিনটা টপিক। একটা হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ, একটা হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, আর আরেকটা টপিক হচ্ছে সন্ধি। তো আমরা বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ, এটা ফার্স্ট একটু পড়ি, হ্যাঁ? উৎপত্তি ও ক্রমবিকাশ। চার্জারটা লাগবে, ফোন চার্জার লাগবে, চার্জ দিতে হবে ফোন, কোচিনে আসার জানে। তো বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ থেকে দেখো, আমরা শুরুতে আলোচনা করতে পারি যে আমাদের বাংলা ভাষাটা কোত্থেকে আসছে, আমাদের বাংলা ভাষাটা কোথা থেকে আসছে সেটা সম্পর্কিত আমরা একটা আলোচনা করব। সো ক্লাস যেহেতু রেকর্ড থাকবে, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। যে অংশটা তোমরা বুঝবা না সেটা তোমরা আবার এখান থেকে কিন্তু দেখে নেওয়ার সুযোগ আছে, ঠিক আছে? তো আমি একটা নতুন স্লাইডে যাচ্ছি। শুরুতে আমরা একটা টপিকের নাম পড়বো, তার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়। এই যে ইন্দো ইউরোপীয় আছে, এই ইন্দো ইউরোপীয়, এটা হচ্ছে একটা ভাষা গোষ্ঠী। এটা একটা কি গোষ্ঠী? এটা একটা ভাষা গোষ্ঠী। এই ইন্দো ইউরোপীয় ভাষার দুইটা পোর্শন ছিল, একটা ছিল ক্যান্তম আর একটা পোর্শন ছিল শতম। তো তোমরা যারা খাতায় লিখতেছো লিখে ফেলো, অথবা পরবর্তীতে যদি মনে হয় যে না আমি খাতা থেকে উঠাইতে পারবো, ওকে, কোনো প্রবলেম নাই। আমাদের ক্লাস রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে ইন্দো ইউরোপের দুইটা পর্ব, একটা হলো ক্যান্তম, একটা কি শতম। এই ক্যান্তম থেকে বর্তমান যে ইউরোপের শাখাগুলো আসছে, ইউরোপের ফ্রেঞ্চ, জার্মানি, স্প্যানিশ, এগুলো হলো ক্যান্তমের পোর্শন, ক্যান্তম থেকে আসছে। আর শতম থেকে আমাদের বাংলা ভাষা আসছে বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে। যেমন শতম থেকে আসছে আর্য, আর্য ভাষা থেকে আসছে সংস্কৃত, সংস্কৃত ভাষা থেকে আসছে প্রাকৃত। ইন্দো ইউরোপীয় থেকে বিবর্তন লাভ করে দুইটা ভাষা আসছে, একটা ছিল ক্যান্তম, একটা ভাষা কি শতম।
আচ্ছা, আমাদের হচ্ছে একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছিল। আশা করি এখন সবকিছু ঠিক আছে। এখন কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? দুই একজন একটু চ্যাট বক্সে জানাও তো ভাই। চার্জার দাও। ঠিক আছে, তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে আমরা পড়ছিলাম হচ্ছে যে ইন্দো ইউরোপীয় দুইটা পোর্শন, একটা ছিল ক্যান্তম, একটা শতম। ক্যান্তম থেকে আসছে ইউরোপের ভাষা, শতম থেকে আসছে আমাদের যে ভাষাটা বাংলা ভাষা বিবর্তন লাভ করেছে এভাবে। শতম থেকে আসছে আর্য, আর্য থেকে একটা ভাষার নাম সংস্কৃত, সংস্কৃত থেকে একটা ভাষা আসছে কি প্রাকৃত। আমরা এরপরে যাব এই যে প্রাকৃতটা ছিল, এই প্রাকৃত ভাষার সম্পর্কে কিছু ইনফরমেশন নিব, ঠিক আছে? প্রাকৃত হচ্ছে বাংলার উৎস ভাষা, বাংলার উৎস ভাষা। আর এই প্রাকৃত ভাষা ছিল দুইটা পোর্শন, একটা ছিল গৌড়ীয় প্রাকৃত, একটা ছিল মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত। আর একটা ভাষা ছিল গৌড়ীয় প্রাকৃত। বাংলা ভাষা কোন প্রাকৃত থেকে আসছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা আসছে গৌড়ীয় থেকে। আর ডক্টর সুনীতি কুমারের মতে বাংলা ভাষা আসছে মাগধী প্রাকৃত থেকে। তাহলে এই যে গৌড়ীয় প্রাকৃত, এই মতামত হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উনি বলছে গৌড়ীয় থেকে বাংলা আসছে। ওকে, তো গৌড়ীয় থেকে একটা ভাষা আসলো, তার নাম হচ্ছে গৌড়ীয় অপভ্রংশ। গৌড়ীয় অপভ্রংশ। এরপর একটা ভাষা আসলো বঙ্গ কামরূপী। এটা ছিল দুইটা পোর্শন, একটা অসমিয়া আর একটা বাংলা। ক্লিয়ার? এখানে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে প্রাকৃত ভাষার দুইটা পোর্শন। প্রাকৃত ভাষার কয়টা পোর্শন? দুইটা পোর্শন। একটা হচ্ছে মাগধী প্রাকৃত, একটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। আর গৌড়ীয় প্রাকৃত থেকে আসছে গৌড়ীয় অপভ্রংশ, গৌড়ীয় অপভ্রংশ থেকে আসছে বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী থেকে দুইটা ভাষা আছে, একটা অসমিয়া একটা বাংলা ভাষা। তো আশা করি এখানে আর কারো কোনো ইস্যু নাই। তবে এই জিনিসগুলো তোমাকে পড়তে হলে মানে পারতে হলে বারবার করে দেখতে হবে, বুঝতে হবে। তাহলে বাংলা ভাষা শুরু থেকে যদি দেখে আসি, বাংলা ভাষা আসছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে। তার দুইটা পোর্শন ছিল, একটা ক্যান্তম একটা শতম। শতম থেকে আসছে আর্য, আর্য থেকে আসছে সংস্কৃত, সংস্কৃত থেকে আসছে প্রাকৃত। ভাষায় যখন আপনি মুখস্থ করবেন সিরিয়ালটা সিকোয়েন্সটা একটু ধরে মুখস্থ করবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাইলে প্রাকৃত থেকে কয়টা আসছে? দুইটা, একটা মাগধী প্রাকৃত, এটা গৌড়ীয় প্রাকৃত। মাগধী থেকে সুনীতি কুমারের মতামত, এটা অনেকে এই পক্ষে যায় নাই, অধিকাংশ ভাষাবিদ এই পক্ষ থেকে বাংলা আসছে এই কথা বলছে। ভারতের গৌড় অঞ্চল হয়ে গৌড়ীয় প্রাকৃত আসছে। তো গৌড়ীয় প্রাকৃত থেকে আসছে গৌড়ীয় অপভ্রংশ, এরপরে আসছে বঙ্গ কামরূপী, এরপর আসছে কি বাংলা। এখানে একটা বিষয় একটু লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে এই অসমীয়া আর বাংলা এই দুইটা ভাষাকে কি বলা হয়? ভাষাগুলোকে ফিমেল কাউন্ট করা হয়, এজন্য বঙ্গ কামরূপী যদি এদের মা হয়, তাহলে বঙ্গ কামরূপী থেকে এরা জন্মগ্রহণ করছে না? তাহলে অসমীয়া আর বাংলা এদের দুইজনের মা যদি বঙ্গ কামরূপী হয়, তাহলে ওরা দুইজন কি ভাই নাকি বোন? অ্যান্সার হচ্ছে বোন। ভাষার ক্ষেত্রে ফিমেল কাউন্ট করা হয়। আর এই কোশ্চেনটা এক বছর এসেছিল এভাবে যে সহোদর ভাষা বা ভগ্নী সম্পর্কিত ভাষা, ভগ্নী
ভাষা হলো অসমীয়া ও বাংলা। তাহলে যদি কোশ্চেন আসে সহোদর ভাষা বলা হয় কোন দুটি ভাষাকে, আমরা অ্যান্সার নিব অসমীয়া ও বাংলা। যদি বলা হয় ভগ্নী সম্পর্কিত ভাষা বা দুই বোন, ওরা কারা? অসমীয়া ও বাংলা। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি আর কারো কোনো ইস্যু নাই ইনশাল্লাহ। আমরা সামনের দিকে একটু আগে যাব। এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হলো প্রাকৃত, একটা হলো অপভ্রংশ। এই কথাটা আমরা একটু মনে রাখবো। প্রাকৃত শব্দের অর্থ সহজ, প্রাকৃত শব্দের অর্থ সহজ, আর অপভ্রংশ শব্দের অর্থ বিকৃত। তো দুইটা শব্দের অর্থ মনে রাখবো। আমাদের সময় যখন আমরা অ্যাডমিশন দিয়েছিলাম, একটা কোশ্চেন আসছিল যে অপভ্রংশ শব্দটি কিসের সাথে যুক্ত ছিল? অ্যান্সার ছিল ভাষা। অপশনে আরো ছিল ব্যবসা, আরো কি কি যেন ছিল, চাকরি। তো যাই হোক, প্রাকৃত শব্দের অর্থ সহজ আর অপভ্রংশ অর্থ কি? বিকৃত। তো আশা করি তোমাদের বাংলা ভাষার উৎপত্তি এবং ক্রমবিকাশ থেকে আর কোনো ধরনের ঝামেলা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপরে যদি কারো কোনো ইস্যু থাকে, তো সেগুলো, তারপরে যদি কারো কোনো ইস্যু থাকে আমরা সেগুলো এই রেকর্ড করা থাকবে, রেকর্ড ক্লাস থেকে শুনে নিব। আচ্ছা, একজন কমেন্ট লিখছে যে রেকর্ডেড ক্লাসগুলো গ্রুপে দেওয়া হয়েছে কিনা সবগুলা। আচ্ছা, এটা এটা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের কোন কোন ক্লাসগুলো রেকর্ড মিসিং আছে একটু লিখে দেবে এখানে, ঠিক আছে? আমাদের পরিচালক স্যাররা দেখবেন, স্যার জানাবে, সমস্যা নাই। তো ঠিক আছে, আমরা সামনে আগে গেলাম। এরপর আসবো আমরা ব্যাকরণ অংশ থেকে। ব্যাকরণ, ব্যাকরণ শব্দটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা হচ্ছে দুইটা ইনফরমেশন পাবো। একটা হচ্ছে ব্যাকরণ শব্দটাকে ভাঙলে পাবো ব্যয়, আর এই পাশে একটা অংশ পাবো হচ্ছে করণ। তাহলে ব্যাকরণ শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা দুইটা পোর্শন পাবো, একটা হচ্ছে ব্যয় আর একটা হচ্ছে কি করণ। এই ব্যয় শব্দটাকে ভাঙলে হচ্ছে বি প্লাস আ হবে, আর করণ শব্দটাকে ভাঙলে হচ্ছে ক্রি যোগ অন হবে। তাহলে ব্যাকরণ শব্দটাকে বাংলা হবে ব্যয় বি প্লাস আ, আর করণকে বাংলা হবে ক্রি যোগ অন। ঠিক আছে? আহ এই যে আমি অংশটাকে ভাঙলাম, ব্যয় শব্দটা এটা হলো সন্ধি সাধিত, আর এই ক্রি যোগ অন এটা হলো প্রত্যয় সাধিত। ক্লিয়ার? ব্যাকরণ শব্দের ব্যয় হচ্ছে সন্ধি সাধিত, আর ব্যাকরণ শব্দের করণ হচ্ছে প্রত্যয় সাধিত। তাহলে সবাই এখানে একটু লক্ষ্য করবা। ওকে, তাহলে ব্যাকরণ শব্দটাকে বাংলা হচ্ছে ব্যয় যোগ করণ। এবার ব্যাকরণের যে উৎপত্তি ও ক্রমবিকাশ, এটা তোমরা লুমিনাসের বাংলা বই থেকে সবাই দেখবা। আহ অথবা যে যে বই পড়ো, নর্মালি দেখা যাচ্ছে যে আমরা যে মেইন বইগুলো পড়ছি, 9-10-এর যেটা পুরাতন বই আছে সেটাও তোমরা দেখতে পারো। প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা ছিল ম্যানুয়েল দা আসুনসাও। তিনি পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেছেন। এরপরে 1778 সালে ন্যাথানিয়েল ব্রেসিহেল হেড একটা বই লিখেছেন, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তারপরে রাজা রামমোহন রায় একটা বই লিখেছিল গৌড়ীয় ব্যাকরণ 1926 সালে। এই 3-4টা ইনফরমেশন একটু ভালো করে মাথায় রাখবে তোমরা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি চলে যাব যে ব্যাকরণের আলোচ্য বিষয়। ব্যাকরণের আলোচ্য বিষয়, আমরা যে ব্যাকরণটা পড়ি এই ব্যাকরণটা শুধু এটা না, পৃথিবীর যে কোনো ভাষার ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটা: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। তো আমি আলোচ্য বিষয়গুলো লিখলাম। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হলো চারটি। এক নম্বর হচ্ছে ধ্বনিতত্ত্ব, দুই নম্বর হচ্ছে শব্দ বা রূপতত্ত্ব, তিন নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব,
বা পদক্রম, 4 নম্বরে হচ্ছে অর্থতত্ত্ব। এই যে 4টা তত্ত্ব আছে, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং কি অর্থতত্ত্ব। তাহলে এই 4টা তত্ত্ব হলো বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়। এর মধ্যে ধ্বনিতত্ত্বের ইংরেজি নাম হচ্ছে ফনোলজি। এই ইংরেজি নাম থেকে কোশ্চেন আসে, ফনোলজি কোশ্চেন আসে কিন্তু, যে ফনোলজির বাংলা পরিভাষা কি। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের ইংরেজি নাম হচ্ছে মরফোলজি, মরফোলজি। এরপরে বাক্যতত্ত্ব বা পদক্রম, এর ইংরেজি নাম হচ্ছে সিনট্যাক্স। এই যে এই কোশ্চেনটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, বুঝছো? এই কোশ্চেনটাই আসছে যে সিনট্যাক্স এর বাংলা পরিভাষা কি। তো অ্যান্সার ছিল বাক্যতত্ত্ব বা পদক্রম, অপশনে বাক্যতত্ত্ব ছিল না, অ্যান্সার ছিল পদক্রম, একই জিনিস। আর 4 নম্বরে হচ্ছে আমরা মনে রাখবো একটা নাম, অর্থতত্ত্ব, যার ইংরেজি নাম হচ্ছে সেমান্টিক্স। ইংরেজি নাম হচ্ছে কি সেমান্টিক্স। অবশ্যই এসব নাম তোমাদের মন থাকে না, তোমরা মনে রাখবে রোমান্টিক্স, তাহলে আবার তোমাদের ঠিকই মন থাকবো। তো যাই হোক, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, ঠিক আছে। আমরা এই নামগুলো পড়লাম, বাংলা ব্যাকরণের প্রধান 4টে আলোচ্য বিষয়। দেখেছো ফয়সাল কি খুশি, দেখো আহা দিচ্ছে। হ্যাঁ, তোমাদের তো এগুলোই মনে থাকে, আমি তো জানি। আসো এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করি। ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি থাকে মনে রাখবো হচ্ছে ধ্বনি, বর্ণ, উচ্চারণ সম্পর্কিত আলোচনা। ধ্বনিতত্ত্বের ভিতরে কি থাকবে? ধ্বনিতত্ত্ব, উচ্চারণ সম্পর্কিত আলোচনা থাকবে। যেমন বাংলা ভাষায় তোমরা যে চ্যাপ্টার গুলো পড়েছো বাংলা ব্যাকরণে, ওই চ্যাপ্টার গুলোর মধ্যে কোনগুলো ধ্বনি রিলেটেড, বর্ণ রিলেটেড, উচ্চারণ রিলেটেড, এগুলোকে আমরা ধ্বনিতত্ত্বের মধ্যে রেখে দিই। যেমন ধ্বনির বিন্যাস, ধ্বনির প্রকারভেদ, ধ্বনির গঠন, তারপর হচ্ছে ধ্বনির পরিবর্তন, এগুলো সব ধ্বনিতত্ত্ব। শুরুতে কি আছে? ধ্বনি আছে। কিন্তু যেগুলো শুরুতে ধ্বনি নাই এমন টপিক গুলোই আসে। তো কেউ কি তোমরা আঁকাআঁকি করতেছো? আহমেদ রাকিব, তোমার কিন্তু নাম উঠতেছে যে তুমি আঁকাআঁকি করতেছো। ক্লাসটা কিন্তু বের করে দেবো, তুমি কিন্তু ক্লাস করতে পারবো না। স্ক্রিনের মধ্যে আবার আবার দাগ দিচ্ছে আহমেদ রাকিব। ভাই তোমরা যদি আঁকাআঁকি করো তাহলে কিন্তু ক্লাস কিন্তু নিবো না, ক্লাস থেকে কিন্তু বের করে দেবো কিন্তু। নিয়ে আবার পাল্লা আঁকা তো দেখি। আবার লিখছে সরি ভাইয়া। ঠিক আছে, নেক্সট টাইম খেয়াল রাখো এগুলো। তাহলে ধ্বনিতত্ত্ব, ধ্বনি, বর্ণ এবং উচ্চারণ সম্পর্কিত আলোচনাগুলো হবে এর ভিতরে থাকবে। তাহলে ধরো আমি এক্সাম্পল নিতে পারি, কোন টপিক গুলো থাকতে পারে? সন্ধি। মনে রাখবা সন্ধি মানে ধ্বনির মিলন, অবশ্যই এটা ধ্বনি রিলেটেড, ধ্বনিতত্ত্ব। এরপর আছে বর্ণ, যুক্ত বর্ণ, এরপর আছে উচ্চারণ, নত্য সত্য বিধান, নত্য সত্য বিধান। এবার অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া বুঝলাম যে সন্ধি মানে ধ্বনির মিলন, এর ভিতরে ধ্বনি আছে, এটা ধ্বনিতত্ত্ব। বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ, ধ্বনিতত্ত্ব। যুক্ত বর্ণ সেম ফাংশন, বর্ণ আছে। উচ্চারণ মানে তো আওয়াজ, ধ্বনির সাথে রিলেটেড, ধ্বনিতত্ত্ব। নত্য সত্য বিধান কিভাবে ধ্বনিতত্ত্ব? দেখ, নত্য মানে হচ্ছে মূর্ধন্য নয়ের সঠিক ব্যবহার, আর সত্য মানে হচ্ছে মূর্ধন্য স এর সঠিক ব্যবহার। তাহলে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স দুইটা হচ্ছে বর্ণ, দুইটা হচ্ছে কি বর্ণ। এজন্য এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্ব। ওকে, তাহলে ধ্বনি, বর্ণ এবং উচ্চারণ সম্পর্কিত যতগুলো চ্যাপ্টার আছে বাংলা ব্যাকরণের, এগুলো যাবে ধ্বনিতত্ত্বে। কোথায় যাবে? ধ্বনিতত্ত্বে। এরপরে 2 নাম্বার, শব্দ বা শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এটা হলো শব্দ বা
পদ সম্পর্কিত আলোচনা। তাহলে শব্দ বা রূপতত্ত্বের মধ্যে কি পড়বে? শব্দ বা পদ সম্পর্কিত আলোচনাগুলো পড়বে না। তো ধরো আমি লিখলাম হচ্ছে শব্দের গঠন, শব্দের প্রকারভেদ, তারপরে ধরো হচ্ছে পদ, পদের পরিচয়, এরপর ধরো হচ্ছে সমাস, প্রত্যয়, ক্রিয়ার কাল, শব্দের গঠন, পদ, পদের পরিচয়, সমাস, প্রত্যয়, ক্রিয়ার কাল, ধরা হচ্ছে ধাতু, ধরা হচ্ছে বচন, উপসর্গ, অনুসর্গ। অর্থাৎ যে টপিকগুলা তোমার শব্দ রিলেটেড কথাবার্তা বা পদ রিলেটেড বিষয় নিয়ে গঠিত, সেগুলো হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। শব্দের গঠন, পদ, পদের পরিচয়। সমাস মানে কিন্তু একাধিক শব্দের মিলন, অবশ্যই এটার ভিতরে শব্দ আছে। প্রকৃতি প্রত্যয়, নতুন শব্দ গঠন করে। ক্রিয়ার কাল, এখানে ক্রিয়া রিলেটেড বিষয় আছে, পদের ফাংশন আছে। ধাতু, ধাতুগুলো ক্রিয়া রিলেটেড। বচন, উপসর্গ, অনুসর্গ, এগুলোর ভিতরে কি আছে? শব্দ বা পদের ফাংশন আছে। তাহলে এগুলো হলো শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এরপর আমরা যাব 3 নম্বরে, বাক্যতত্ত্ব। এটা হবে বাক্য কেন্দ্রিক। এটা হবে কি? বাক্য কেন্দ্রিক। তাহলে বাক্যের বিন্যাস, বাক্যের গঠন, বাক্যের প্রকারভেদ, এগুলো বাক্যতত্ত্ব, এগুলো আসবে না। শুরুতে কি আছে? বাক্য আসে। তাহলে যেগুলোতে বাক্য নাই এমন কিছু জিনিস, তো বাক্য রিলেটেড বিষয়, ধরো বাক্য কথাটা উল্লেখ নাই কিন্তু বাক্যতত্ত্ব হয়, ওই জিনিসগুলো আমরা একটু বেশি করে পড়বো। যেমন ধরো আছে কারক, কারক বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এরপর আছে পদক্রম, অর্থাৎ পদের যে বিন্যাস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এলোমেলো হইলে বাক্য নষ্ট হয়ে যাবে, এটা বাক্যতত্ত্ব। এরপর হলো পদ পরিবর্তন, পদ পরিবর্তন হলে বাক্য নষ্ট হয়ে যাবে, বাক্যের উপর হ্যাম্পার হয়, আঘাত পড়ে। এরপরে ধরো আছে জ্যোতি চিহ্ন, জ্যোতি বা ছেদ চিহ্ন। এরপরে আসবে বাচ্য, এরপরে আসবে উক্তি। এই যে টপিক গুলো আছে, চ্যাপ্টার গুলো আছে, এগুলো কোন তত্ত্ব হবে? এগুলো হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হবে, এগুলো বাক্য রিলেটেড। কারক গুলো আমরা সলভ করি বাক্য বাক্য দিয়ে, জ্যোতি বা ছেদ চিহ্ন গুলো ব্যবহার করে বাক্যের মধ্যে। বাচ্য বা আমরা হচ্ছে যে উক্তি পরিবর্তন করি, এগুলো হচ্ছে বাচ্চার মধ্যে। ওয়াহিদ বলছে ভাইয়া বাগধারা আসবে না, বাগধারা হলো অর্থতত্ত্বের ভিতরে ভাই। হ্যাঁ, আমরা একটু পরে আসবো বাগধারা। তাহলে এগুলো হলো বাক্যতত্ত্বের ভিতরে, যেগুলোতে বাক্য উল্লেখ নেই কিন্তু বাক্যতত্ত্ব হয়। 4 নম্বরে, 4 নম্বরে আমরা পড়বো হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্বের ভিতরে পড়বে এগুলো অর্থ রিলেটেড বিষয় হবে, অর্থকেন্দ্রিক চ্যাপ্টার গুলা। যেমন ধরা আছে বাগধারা, বাগধারা চেঞ্জ হলে বাক্যের অর্থ নষ্ট হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়। এরপরে আছে তোমার মুখ্যার্থ, এরপর আছে গৌণ অর্থ, গৌণার্থ। এই মুখ্যার্থ আর গৌণার্থ গুলো, এগুলো শব্দের অর্থের উপর ডিপেন্ড করে। কিছু কিছু শব্দ বাক্যের মধ্যে বা শব্দের মধ্যে প্রধান অর্থ হিসেবে বসে, আবার কিছু কিছু গৌণ হিসেবে বসে। এরপর ধর আছে বিপরীতার্থ, সমার্থক শব্দ, যার আরেক নাম হচ্ছে প্রতিশব্দ। তো এগুলো হলো অর্থকেন্দ্রিক অর্থতত্ত্ব, বাগধারা, মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ, সমার্থক বা প্রতিশব্দ। ঠিক আছে? তো তোমরা এই টপিক গুলো একটু ভালো করে দেখবা।
ক্লাসটা যেহেতু রেকর্ডেড থাকবে, সো তোমরা যতবার খুশি ততবার দেখতে পারবা। আর আমি রেকর্ডেড ক্লাসগুলো তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ। তোমরা যেটা করতে পারো, মানে আমি যেটা নর্মালি বলি, ধরো আমার যে স্লাইডটা লেখা হয়ে গেছে, এই স্লাইডটা তুমি একটা স্ক্রিনশট রাখবা। এই স্লাইডটা তোমরা একটা স্ক্রিনশট রাখবা। তাইলে কি হবে যে আমার এই ক্লাসটা রেকর্ডটা দিতে একটু সময় লাগলেও তুমি যেন স্ক্রিনশট থেকে দেখে দেখে খাতার মধ্যে উঠায় নিতে পারো। ঠিক আছে? অবশ্যই তোমরা এখন লিখবা না, অবশ্যই লেখার দরকার নেই, কোনো দরকার নেই। রেকর্ডেড ক্লাস আমি আমার মতো করে গুছিয়ে দিচ্ছি, তোমাকে সাজিয়ে দিচ্ছি, তুমি জাস্ট এই জিনিসগুলো স্ক্রিনশট রাখবা। আচ্ছা, অনেকে বলছে ভাই খাতায় তুলে ফেলতে পারছে, ভালো। আমার সাথে সাথে লিখতে পারলে তো খুবই ভালো, কিন্তু আমার সাথে লিখতে গেলে আবার অনেক সময় তুমি বুঝবা না, মানে দেখা যাবে আমি আহ বলতেও আছি, এটা এক্সপ্লেনও করতে আছি, তখন তুমি সেটা নাও বুঝতে পারো। সো সবচেয়ে ভালো হয় যদি স্ক্রিনশট রাখো তোমরা। তো আগের স্লাইড গুলোতে যদি কারো কোনো ইস্যু থাকে তাহলে বললো, আমি স্ক্রিনশট রাখার ব্যবস্থা করে দিব। এবার আমি একটা টপিকে যাব, টপিকের নাম হচ্ছে সন্ধি। সন্ধি শব্দটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমি পাবো ফার্স্টে সম প্লাস দি। কোশ্চেন আসে যে সন্ধি শব্দটা কি সাধিত। সন্ধি শব্দটা সন্ধি সাধিত, এই শব্দটাকে ভাঙা হয়েছে সন্ধির নিয়মে। কিসের নিয়মে? সন্ধির নিয়মে। এখন অনেকের কাছে কোশ্চেন হলো যে ভাইয়া সন্ধির কোন নিয়মে ভাঙা হয়েছে। দেখো, সন্ধিতে আমরা একটা নিয়ম জানি, দন্তান্ন সমান সমান ম হয়। দন্তান্ন সমান সমান কি হয়? ম হয়। তাহলে এই যে শব্দটা এখানে আছে সন্ধি, তুমি লক্ষ্য করে দেখো, স প্লাস ন, এরপরে হলো ধি, তাই না বিষয়টা? তাহলে এই দন্ত স এখানে আছে, এই দন্তান্নটা এটা এখানে ম হয়েছে, কারণ তোমরা জানো যে দন্তান্ন সমান সমান ম হয়, এটা সন্ধির একটা বিধান। তাহলে সন হয়েছে কি সম, আর এই যে ধি আছে, এই ধিটা এখানে বসছে। তাহলে সন্ধি শব্দটি সন্ধি সাধিত। তাহলে সন্ধির সম প্লাস ধি দন্তান্ন সমান সমান ম হবে এই বিধান অনুযায়ী। ঠিক আছে? ওকে। সন্ধি শব্দটার মানে কি? সন্ধির মানে হচ্ছে সন্নিহিত, সন্নিহিত দুটো ধ্বনির মিলন। সন্নিহিত দুটো ধ্বনির মিলন। তাইলে সন্নিহিত মানে হলো কাছাকাছি বা নিকটবর্তী। সন্নিহিত মানে কি? কাছাকাছি বা নিকটবর্তী। তাহলে দুইটা ধ্বনি যদি পাশাপাশি থাকে এবং মিলে যায়, সেখানে একটা সন্ধি হতে পারে। যেমন ধরো, আমি একটা এক্সাম্পল লিখলাম হচ্ছে রবি প্লাস ইন্দ্র সমান হচ্ছে রবীন্দ্র। তাহলে এটা লক্ষ্য করে দেখো যে প্লাসের আগে ই, প্লাসের পরেও ই, এই দুইটা ই মিলে এখানে দীর্ঘই হয়েছে। সো প্লাসের আগেও রস্য ই, প্লাসের পরেও রস্য ই, দুইটা ই মিলে দীর্ঘ হয়েছে, এখানে সন্ধি হয়েছে, দুইটা ধ্বনি মিলে গেছে। ঠিক আছে? তাহলে সন্ধি মানে কি? সন্নিহিত দুটো ধ্বনির মিলন। ক্লিয়ার? এখন কোশ্চেন আছে যে ভাই সন্ধি কয় প্রকার। দেখো, সন্ধির অনেক প্রকার আছে। সন্ধি দুই প্রকার, বাংলা সন্ধি দুই প্রকার, তৎসম সন্ধি তিন প্রকার, বিসর্গ সন্ধি আবার দুই প্রকার। তো এভাবে মনে রাখাটা কঠিন। তো আমরা সহজ একটা পলিসি অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে সকল সন্ধি দুই প্রকার, শুধু তৎসম সন্ধি তিন প্রকার। মনে রাখবা, সকল সন্ধি দুই প্রকার, শুধু তৎসম সন্ধি তিন প্রকার। তাহলে সকল সন্ধি দুই প্রকার, শুধু তৎসম সন্ধি তিন প্রকার। মনে থাকবে, সকল সন্ধি দুই প্রকার, শুধু তৎসম সন্ধি তিন প্রকার। তো আমরা এরপরে খেয়াল করি যে স্বরসন্ধির যে বিধানগুলো আছে, স্বরসন্ধির বিধানগুলো আমরা আগে পড়বো, সবার আগে পড়বো। তো এই জায়গাটাতে এসে অনেকে আমরা একটা জায়গায় আটকে যাই, সেটা হলো নিয়মের মধ্যে। যে ভাইয়া ছোটকাল থেকে আসলে অনেক অনেক নিয়ম পড়ছি, এখন আসলে এই নিয়মগুলোকে আমি আসলে কিভাবে ইউটিলাইজ করবো, এটা তো আসলে এই একটা মোমেন্টে এসে নিয়ম গুছানো তো অনেক কঠিন। তো আমি যেটা সবাইকে একটা পরামর্শ দেই, সেটা হচ্ছে যে
আপনি যদি ভালো করে সন্ধি পড়তে চান তাহলে আপনাকে যেটা সবচেয়ে ভালো পারা লাগবে সেটা হলো বানান পড়তে হবে অনেক ভালো করে। আপনি একটা টাইম পরে গিয়ে সন্ধির নিয়ম ঠিকই পারবেন, সন্ধি ঠিকই বুঝবেন, কিন্তু আপনি বুঝবেন না হচ্ছে বানান, ধরাটা খেয়ে যাবেন বানানের মধ্যে। তো বানানের সেন্সটা কিন্তু ডেভেলপ করতে হবে। তাহলে আমি নিয়মগুলো আগে একটু উঠাই নিচ্ছি, তোমরা নিয়মগুলো একটু দেখো, জাস্ট দেখার জন্য আর কি। খাতার মধ্যে তো নোট করা থাকবেই, দেখার জন্য দেখবা, মুখস্থ না হইলেও চলবে, বাট এক দুইবার দেখলে তিনবার দেখলে এমনি মুখস্থ হয়ে যাবে। নাম্বার ওয়ান, যদি আকার থাকে, এটা হলো নিয়ম, নিয়ম থাকবে হলো শব্দের মাঝখানে। তাহলে আকারটাকে ভাঙলে হচ্ছে প্লাসের আগে অবা আ, প্লাসের পরেও থাকবে অ অথবা আ। বোর্ডে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এই যে অংশটা প্লাসের আগে, এটা থাকবে প্রথম শব্দের শেষে। প্লাসের পরের অংশটা এটা থাকবে দ্বিতীয় শব্দের শুরুতে। প্রথম শব্দের শেষে আর দ্বিতীয় শব্দের শুরুতে। তো আমি এক্সাম্পলে যাব, তার আগে আমি কিছু নিয়ম তোমাদেরকে একটু গুছাই দিচ্ছি। তো আমি নিয়মগুলো একটু উঠাই। যদি কখনো দীর্ঘই থাকে তাহলে দুই পাশে হবে রস্বই দীর্ঘই, রস্বই বা দীর্ঘই, প্লাস এখানে হবে রস্বই বা দীর্ঘই। যদি মাঝখানে দীর্ঘও থাকে তাহলে প্লাসের আগেও হবে রস্ব বা দীর্ঘ ও, প্লাসের পরও হবে রস্ব বা দীর্ঘ ও। তাহলে আমরা প্রথমে তিনটা সন্ধির নিয়ম দেখলাম। একটা হলো আকার দিয়ে, যদি মাঝখানে থাকে আ, যেমন বিদ্যালয়, বিদ্যা যোগালয় ভাঙতাম, নরাধম নরযোগ অধম, কোথাও অ হইতো কোথাও আ হইতো, এরকম আর কি। তো মাঝখানে আ থাকলে প্লাসের আগেও অ বা আ, প্লাসের পরে অ বা আ। মাঝখানে দীর্ঘই থাকলে প্লাসের আগে রস্ব বা দীর্ঘই, প্লাসের পরও কি রস্ব বা দীর্ঘ। মাঝখানে দীর্ঘ থাকলে প্লাসের আগে রস্ব বা দীর্ঘ ও, প্লাসের পরও কি রস্ব বা দীর্ঘ হবে। তো আমরা এটা একটু উঠাই নেবো, সমস্যা নেই। 4 নম্বরে আমি টানে লিখলাম 4, 5, 6, 7। এটাকে মনে রাখবো এ, ওই, ও, ও। এবার এই চারটার আমরা সন্ধি বের করব। তো যদি এ থাকে তাহলে অ অথবা আ থাকবে কমন, এখানে হবে রস্ব বা দীর্ঘই। ওই থাকলেও সেম, এখানে কমন, এবার ওই। প্রথমে অ বা আ, রস্ব বা দীর্ঘ, অ বা আ, ও অথবা ও। তাহলে আমরা নিয়ম বললাম 7টা, কয়টা বললাম? 7টা। তাহলে প্রথমে বললাম আকার, এরপর হচ্ছে দীর্ঘই, এরপর হচ্ছে দীর্ঘ ও, তারপর হলো এ থাকলে হবে কি ওই থাকলে, ও থাকলে ও থাকলে। এই পর্যন্ত লিখছি, বা উঠে নিতে পারবো না, সমস্যা নাই। 8 নম্বরে যদি অর বা আর থাকে তাহলে এখানে হবে অ বা আ, প্লাসের পর হবে রি। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তো এখানে আশা করি কারো কোনো ঝামেলা হবে না, তোমরা এই জায়গাটা সবাই ভালো করে বুঝবে ইনশাল্লাহ। তো একটু পর আমি ব্যাখ্যা দিব, আরো আরো ব্যাখ্যা বিশ্লেষণ দিব, তখন আর একটু ক্লিয়ার হবে আর কি। তো আপাতত টেনশন করার কিছু নাই। 9 নম্বর, জ বা জফলা এর পরিবর্তে ইয়াস। 10 নম্বর, বফলার পরিবর্তে রস্য আসে। জফলা থাকলে ই আসে, বফলা থাকলে উ আসে। এরপরে অয় থাকলে এ আসে, আই থাকলে ওই আসে, অপ থাকলে
কুয়াশে আপ থাকলে কুয়াশা। এই হলো আমার স্বরসন্ধির যে নিয়মগুলো আছে, স্বরসন্ধির 14টা নিয়ম। এবারে নিয়মগুলোকে আমি একটা একটা করে এক্সাম্পল দিব, তোমরা এক্সাম্পল গুলো খেয়াল করবা। তো আগের স্লাইড থেকে তোমরা এই জিনিসগুলো একটু দেখে রাখো, স্ক্রিনশট রেখে দিও। তারপরে এখানে আমরা নিয়ম রেখেছিলাম 3টা, এটা একটু দেখে রাখো। এখন আমি হচ্ছে এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি 1 নম্বর নিয়মে যাচ্ছি, 1 নম্বর নিয়ম। তাহলে এখানে শব্দ লিখলাম হচ্ছে নরাধম। তাহলে এটাকে ভাঙলে কি হবে? মাঝখানে আকার আছে, নর প্লাস অধম। এখানে আছে অ, এখানে আছে অ। তাহলে দুই পাশে অ আছে, এই দুইটা মিলে এখানে কি হচ্ছে? একটা আ হয়েছে। হিমালয় বাংলা হবে হিমযোগ আলয়। তাহলে হিম শব্দের মধ্যে অ আছে, আ আছে, শব্দ আছে কথামৃত। কথা প্লাস অমৃত। আমি তোমাদেরকে একটা নোট করে দিব, যেখানে সন্ধির মধ্যে কোন শব্দগুলো কারেক্ট হয়, কোন শব্দগুলো ভুল হয়। এটা আমরা অনলাইন ক্লাসে দিব না, এটা আমরা সিক্রেট যে গ্রুপ আছে তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? তো সন্ধির মধ্যে হিম হয় কিন্তু হিমা হয় না, সন্ধির ক্ষেত্রে আগার হবে কিন্তু অগার হবে না। তো কোনটা কোন অর্থ ক্যারি করবে সেটা আমরা দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই। তো আপাতত এই জিনিসটা একটু খেয়াল করো যে আমি 4টা শব্দ লিখছি, 1 নম্বর রুলসের আলোকে 4টার বিধান কেমন হইতে পারে। তৃষা বলছে 14 নম্বর থেকে আসে, হ্যাঁ মাঝে মাঝে আসে তো। ওকে, তাহলে বলো 1 নম্বর নিয়মের মধ্যে আমার নিয়ম ছিল আকার থাকবে, তোমরা খাতাটা চেক করে দেখো বা স্ক্রিনশট থাকলে দেখতে পারো। ওখানে মাঝখানে আকার থাকলে প্লাসের আগে অবা আ, প্লাসের পর কি অথবা আ। অর্থ অনুযায়ী, অর্থ অনুযায়ী নর কারেক্ট, নরা ভুল। অধম কারেক্ট, আধম লিখলে ভুল হইতো। অনুরূপ হিমালয় বাংলা হচ্ছে হিমযুগ আলয়, এখানে হলো হিম অর্থপূর্ণ ঠান্ডা জমানো বরফ, আলয় মানে স্থান। কথামৃত, কথা মানে তো কথা, আর এখানে মূল শব্দটা হবে কি অমৃত, কারণ প্লাসের পরে একটা এক্সট্রা অ বা আ আসবে। আর কারাগার বাংলা হচ্ছে কারা প্লাস আগার, এখানে প্লাসের আগে বসছে আ, এখানে প্লাসে বসছে আ। কথামৃততে এখানে ছিল আকার, আর এখানে ছিল কি অ। তাহলে এই যে আমি প্যাটার্নটা তোমাদের দেখাই দিলাম, এই প্যাটার্নটা হচ্ছে সরসন্ধির 1 নম্বর নিয়মের আন্ডারে, 1 নম্বর নিয়মের আন্ডারে। তো আমরা কখনো কখনো 3টে 4টা এক্সাম্পল নেব, কখনো 2টা একটা এক্সাম্পল নেব। তো এটা একটু তোমরা খেয়াল করবা, আশা করি ইনশাল্লাহ এটা আবার হয়ে যাবে। এরপর হচ্ছে 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম কি ছিল? যে মাঝখানে যদি দীর্ঘই থাকে তাহলে প্লাসের দুই পাশে বসবে রস্যই বা দীর্ঘই, তাই না? যদি কি ছিল নিয়মটা? যদি দীর্ঘই থাকে। তাহলে আমি ধরো এক্সাম্পল লিখতেছি হচ্ছে অতীত। এরপর ধরো আমি লিখলাম হচ্ছে পরীক্ষা। তাহলে অতীত শব্দটাকে ভাঙলে কি পাবো? অতি প্লাস ইত। অতি একটা উপসর্গ, ইত একটা প্রত্যয়, অর্থপূর্ণ শব্দ না পাইলে আমরা উপসর্গ বা প্রত্যয় দিব ইনশাল্লাহ। আর পরীক্ষাকে বাংলা হবে কি হবে? পরিযোগ ইক্ষা। মনে রাখবো সন্ধিতে পরি বানান রস্বীকার দীর্ঘিকারে ভুল, আর ইক্ষা বানান দীর্ঘিকার রস্বীকারে ভুল। এরপর ধর আমি লিখলাম হচ্ছে আহ শ্রীশ। শ্রীশ শব্দটাকে বাংলা লিখলে সি প্লাস ইস। তাহলে অর্থপূর্ণ 2টা শব্দ লাগবে আমার।
তাহলে শ্রী হইলো দীর্ঘিকার, ইস বানানটা হচ্ছে দীর্ঘিকার। কেন? এই ইস শব্দটা হচ্ছে ঈশ্বর শব্দের সংক্ষিপ্ত রূপ। আর তোমরা জানো যে ঈশ্বর লিখতে দীর্ঘই লাগে, ঈশ্বর লিখতে কি লাগে? দীর্ঘই লাগে। তো তোমাদের ক্ষেত্রে অনেকের একটা ঝামেলা হয়, উপমা হচ্ছে ভাইয়া কারাগারে কার প্লাস আগার দিলে হবে না কেন? আচ্ছা ঠিক আছে, ভালো কোশ্চেন করছো। তুমি যদি লেখো কার প্লাস আগার সমান সমান কারাগার, তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? এই কারের মিনিং হচ্ছে দুইটা। প্রবলেমটা কোথায় হচ্ছে? আমি তোমাকে বলি, অর্থ নষ্ট হয়ে গেছে, দুই পাশের অর্থ ঠিক নাই। কারের মিনিং হচ্ছে দুইটা, একটা হলো আকার অস্বীকার, একটা কার মানে হলো গাড়ি, বলো না কার কেন? তাহলে আমরা যদি আকার অস্বীকার চিন্তা করি, তাহলে কারাগার কি এমন জায়গা যেখানে গেলে আমাদেরকে আকার অস্বীকার শেখাবে? না। তাহলে কারের আরেকটা মিনিং হলো গাড়ি, কারাগার কি এমন জায়গা যেখানে গেলে আমাদেরকে গাড়ি দিবে? গাড়ি দিবে না, আমাদেরকে ডিম দিবে। কি দিবে? ডিম। তাইলে কার বলা যাবে না সন্ধির মধ্যে, ঠিক আছে? তো কারাগারের মূল শব্দ হলো কারা, কারা মানে আবদ্ধ, হাত কারা। তাইলে কারাগারকে বাংলা হচ্ছে কারাগার। বুঝতেছো? ভুল করলে কিন্তু অন্য কিছু দিবে, ঠিক আছে? আচ্ছা, তো কার বলা যাবে না, বলতে হবে যে কারাযোগ আগার। আগার মানে হচ্ছে স্থান, অর্থপূর্ণ শব্দ লাগবে। আমরা অর্থপূর্ণ শব্দের ফাংশন গুলো দেখবো সময়, ঠিক আছে? ওকে, তাহলে কারাগার এমন জায়গা যেখানে গেলে গাড়ি দিবে না, অন্য কিছু দিবে। তাহলে দেখো, অতীত বাংলা অতি প্লাস ইতো, তোমরা দেখো যে কোনটা অর্থপূর্ণ। তোমার টেনশন করার দরকার নেই, আমি একটা বক্স দিব, ওটা দেখলে তুমি বুঝবা যে কোথায় রস্যি হবে কোথায় দীর্ঘই হবে। আর পরীক্ষা বানানে পরিবানান রস্যিকার, ইক্ষাতে দীর্ঘইকার, শ্রীশ বানানে শ্রী বানান দীর্ঘইকার, ইস বানান কি দীর্ঘইকার। তো দুইটা দীর্ঘই হচ্ছে। এখন অনেকের কোশ্চেন যে ভাইয়া প্লাসের পরে কোথাও রস্যই হচ্ছে কোথাও দীর্ঘই হচ্ছে, এটা ধরার অপশন কি? এটা আছে। এটা হচ্ছে প্লাস চিহ্নের পরে ইক্ষা, ইপসা আর হলো ইস বানানে দীর্ঘইকার হয়। বলো, প্লাস চিহ্নের পরে কোথায় কোথায় দীর্ঘইকার হয়? ইক্ষা, ইপসা, ইস। তাহলে এই যে ইক্ষা, এই যে ইপসা এবং ইস, এই তিনটা বানানে দীর্ঘইকার হয় প্লাস চিহ্নের পরে। আর এই তিনটার বাইরে নর্মালি প্লাস চিহ্নের পরে সব রস্বইকার হবে। তাহলে ধরো আমি একটা কোশ্চেন সলভ করি, কোশ্চেন সলভ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে অভিষ্ট, আর একটা কোশ্চেন হচ্ছে অভিক্ষা। আমরা দুইটা অংশ সলভ করবো, ঠিক আছে? তো তোমরা বলো অভিষ্ট শব্দটাকে বাংলা কি পাবো? অভি প্লাস ইষ্ট। তাহলে অভি বানান কি? রস্বইকার। অভি একটা উপসর্গ, আর মনে রাখবা যে উপসর্গ গুলা রস্বইকারে হয়, দীর্ঘইকারে ভুল। অভি প্লাস ইষ্ট, ইষ্ট বানানটা রস্বইকার। অভি প্লাস ইষ্ট। অভিক্ষা, অভিক্ষারে বাংলা হচ্ছে অভি প্লাস ইক্ষা। ইক্ষা বানানটা হচ্ছে দীর্ঘইকার। এখন উপরে রস্বই হয়েছে, নিচে দীর্ঘ হয়েছে কেন? চলো খেয়াল করে দেখি। আমরা বলেছি প্লাসের পরে তিনটা শব্দে দীর্ঘই হয়, একটা হলো ইক্ষা, একটা ইপসা, একটা কি ইস। তাহলে তুমি দেখো প্লাসের পরে এখানে কি ইক্ষা, ইপসা, ইস আছে? নাই। তাহলে এখানে ইক্ষা, ইপসা, ইস নাই বিদায় দীর্ঘই হয় নাই, এটা রস্বই হয়েছে। আর এখানে অভি প্লাস ইক্ষা, এই যে ইক্ষা আছে না, এই জন্য দীর্ঘিকার হয়েছে। সবাই বুঝতেছো? তোমরা বুঝবা সন্ধিতে বানানোর একটা মেজর ফাংশন থাকে। আচ্ছা, একজন বলছে যে আব্দুর রহমান রবি, যে কিছু কিছু শব্দ থাকে ভাইয়া সন্ধিতে অর্থপূর্ণ না থাকলেও এমনি আমরা ব্যবহার করে থাকি। এই বানান কি শুধু সন্ধির ক্ষেত্রে প্রযোজ্য? দেখো, যেগুলো অর্থপূর্ণ শব্দ থাকবে না তখন কোনো না কোনো পাশে উপসর্গ থাকবে প্রথম শব্দে, আর দ্বিতীয় শব্দের মধ্যে প্রত্যয় থাকবে, প্রকৃতি প্রত্যয়ের প্রত্যয়। যেমন তোমরা লক্ষ্য করে দেখো, এখানে অতীত শব্দের মধ্যে দুইটা শব্দ আছে, একটারও কিন্তু কোনো মিনিং নাই। তাহলে অতি বানান এটা ছিল উপসর্গ, আর ইত বানান এটা হলো প্রকৃতি প্রত্যয়। তাহলে দুই পাশে মিনিং না থাকলে বা কোনো পাশে মিনিং না থাকলে প্রকৃতি প্রত্যয় বা উপসর্গ ইউজ করতে হবে, ঠিক আছে? এরপরে আসো, আমরা এটা বুঝলাম, এরপরে চলে যাবো আমরা পরের রুলসে। তাহলে 3 নাম্বার, 3 নাম্বার রুলসে বলছে যদি দুই পাশে দীর্ঘ থাকে তাহলে হ্রস্ব বা দীর্ঘ হবে। তাহলে আমরা ধরো একটা এক্সাম্পল লিখলাম হচ্ছে আহ বহুর্ধ। বহুর্ধ, বহুর্ধ মানেটা কি? বহু প্লাস ঊর্ধ্ব।
বহু বানান রস্যকার, ঊর্ধ্বতে দীর্ঘকার। এখন অনেকের কোশ্চেন যে ভাইয়া এখানে দীর্ঘকার কোত্থেকে আসছে? ভাইয়া রে, এই দীর্ঘকারটা নিয়মের কারণে আসছে। নিয়মে বলছে প্লাসের আগে রস্য ও, প্লাসের পরে দীর্ঘ ও, এই দুইটা ক্রিয়া বিক্রিয়া করে ধ্বনির মিলন ঘটিয়ে সন্ধি হয়েছে দীর্ঘ। বুঝাইতে পারছি? এখানে ধরো একটা শব্দ আছে মরুদ্যান। মরুদ্যান শব্দটাকে ভাঙলে পাবো মরু প্লাস উদ্যান। তো এখানে রয় দীর্ঘ যেটা, এটা হলো র প্লাস দীর্ঘ ও, এটা হলো র প্লাস দীর্ঘ ও। তাহলে মরুদ্যানে এটা দীর্ঘকার, নিয়মে দীর্ঘ ও, আর নর্মালি মরু বানানো হচ্ছে রস্যকার, উদ্যানের রস্যকার। তো দুইটা ও মিলে একটা দীর্ঘ হয়েছে। সবাইকে ক্লিয়ার? দুইটা ও মিলে একটা দীর্ঘ হয়েছে, এটা নিয়ম থেকে হয়েছে ভাইয়া। এখন কোশ্চেন যে ভাইয়া তুমি এক জায়গায় প্লাসের পরে দীর্ঘ দিছো, এক জায়গায় রস্য হয়েছে, এটা আমরা ধরবো কিভাবে? এটা ধরার একটা টেকনিক আছে। এটা হলো প্লাসের পরে তিনটি শব্দে দীর্ঘকার হয়। এখানে একটা উর্মি, ঊর্ধ্ব, ওরা। এই প্লাসের পরে তিনটি শব্দে দীর্ঘকার হবে। শব্দ তিনটা কি কি বলতো? উর্মি, ঊর্ধ্ব, উরা। বাকি সব কি উড়া ধরা, যে গান গাও না, তুমি কোন শহরের মাইয়া গো, গান গাও না? আচ্ছা, ভালো না, ভালো না, এগুলো ভালো না মাসুদ, ভালো হয়ে যাও। তারপর আবার কি জানি বলো তোমরা, মুরব্বি মুরব্বি। হম, আসো। তাহলে প্লাসের পরে তিন শব্দে কি দিব আমরা? দীর্ঘকার দিব। তো গান বাজনা ছেড়ে আল্লাহর পথে আসো তোমরা, সন্ধি শিখতেছি আমরা। প্লাসের পরে আমরা উর্মি, ঊর্ধ্ব, উরা এই তিন শব্দের মধ্যে কি দিব? দীর্ঘকার দিব। বাকি শব্দগুলোতে কি দিব? রস্যকার দিব। ঠিক আছে? তাহলে আমরা কিছু এক্সাম্পল লিখি। যেমন ধরো আমি একটা শব্দ লিখলাম, হচ্ছে ভূর্দ। ভূর্দ, ভূর্দ শব্দটাকে যদি ভাঙি, তাহলে ভাঙলে পাবো হচ্ছে ভূ প্লাস ঊর্ধ্ব। এখন ভূ বানান দীর্ঘকার, এটা নর্মাল বানানোর যে প্রসিডিউর সে অনুযায়ী। এখন কোশ্চেন হলো, এখন রবি, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। মাসুদ না, রবি কইতে পারি কি, ভালো হয়ে যাও রবি। তাহলে ভূ বানান দীর্ঘকার, আর ঊর্ধ্ব বানানটা কি? ঊর্ধ্ব বানানটা হচ্ছে দীর্ঘকার। কারণ আমরা জানি প্লাসের পরে দীর্ঘ হবে তিন শব্দে। কয় শব্দ বলো? তিন শব্দে। এছাড়া বাকিগুলো হচ্ছে রস্য হবে। তাহলে এটা গেল একটা। এরপর একটা শব্দ আছে কটূক্তি। এটা দিয়ে আমরা এই রোজটা শেষ করি। কটূক্তিতে তোমরা বলো দুইটা অর্থপূর্ণ শব্দ কি হবে? বলো, তোমরা বলো, মনে মনে বলো। কটূক্তি বাংলায় কি হবে? কটুযুগ উক্তি। বলো কি হবে? কটুযুগ উক্তি। তো এটা হচ্ছে এরকম হবে বাংলায়, কটু বানান রস্যকার, আর উক্তি বানান কি এই তিনটার মধ্যে আছে? উর্মি, ঊর্ধ্ব, উরাতে আছে নাই? তাইলে এটা দীর্ঘ হবে না, এটা রস্য হবে। ডান। একজন বলছে যে ভাইয়া অগ্নুৎপাতের সন্ধি বিচ্ছেদ, ভাই এটা জফলার নিয়মে হচ্ছে। সম্ভবত কোশ্চেন করছে আব্দুল্লাহ শাফিন। শাফিন, ওটা জফলার কোশ্চেন, আমরা একটু পরে যাবো, জফলার নিয়মে যাব। তাইলে এই গেল তিনটা নিয়ম। তাহলে প্রথমটা ছিল আকার, দুই পাশে হবে অ অথবা আ, অর্থ অনুযায়ী হবে। আমরা অর্থের জন্য একটা চার্ট দিব বলেছি। আমি যদি ভুলে যাই সামহাও, তোমরা টেলিগ্রাম গ্রুপে কেউ লেখো যে ভাইয়া ওই সন্ধির অর্থগুলা দিবেন বলছিলেন, অর্থপূর্ণ শব্দ বা বানান দিবেন বলছিলেন, আমি দিয়ে দিব না, সমস্যা নেই। একটু ব্যস্ত সময়, খুব ক্রিটিক্যাল সময় যাচ্ছে। প্রতিদিন 12-14 ঘন্টা করে ক্লাস থাকতেছে, তো প্রেসারে অনেক সময় ভুলে যেতে পারি ভাই, প্লিজ। হ্যাঁ, যদি ভুলে যাই একটু মনে করে দিও। তো প্রথম নিয়মটা গেল আকার, দুই পাশে অ বা আ বসবে। 2 নম্বর নিয়ম গেল কি? দীর্ঘই, দুই পাশে রস্য বা দীর্ঘই হবে। 3 নম্বর নিয়ম পড়ছে যদি মাঝখানে দীর্ঘ থাকে, তাহলে প্লাসের দুই পাশে কি রস্য বা দীর্ঘ হবে। 4 নম্বর নিয়মটা আমরা পড়ছিলাম, 4 থেকে শুরু এ ওই উ ও। তাহলে আমি একটা শব্দ লিখলাম, এটা শুভেচ্ছা। তো তোমরা বলো শুভেচ্ছা শব্দটাকে ভাঙলে কি হবে? তোমরা বলো, মনে মনে বলো। শুভেচ্ছা শব্দটাকে ভাঙলে আমরা কি পাবো? আমরা পাবো শুভযোগ ইচ্ছা, নাকি শুভযোগ ইচ্ছা? আমরা পাবো অ্যান্সার শুভযোগ ইচ্ছা। কারণ তুমি কোনোদিনও ছোটবেলায় এটাকে ভাঙলে শুভযোগ ইচ্ছা বলো নাই,
এখন কোশ্চেন হলো তোমার কাছে, এই যে মাঝখানে তো এ আছে, তাহলে তুমি এ থাকলে কেন তুমি আচ্ছা বললা না? এটাই হচ্ছে সন্ধির অ্যান্সারটা, যে যদি এইখানে এ থাকে মাঝখানে, যদি এ থাকে তাহলে প্লাসের পরে সেটা হয়ে যায় রস্বই বা দীর্ঘই, তাইলে এটা হবে শুভ যোগ ইচ্ছা। শুভ যোগ ইচ্ছা, কখনোই এ থাকলে এ হয় না, বলো এ থাকলে কি হবে না? এ হবে না, এ থাকলে ই হয়ে যাবে। তো শুভেচ্ছা যদি হয় শুভ যোগ ইচ্ছা, তাইলে বলো আমি একটা শব্দ লিখলাম হচ্ছে যথেষ্ট। যথেষ্টকে বাংলা কি হবে? যথা যোগ এষ্ট নাকি ইষ্ট? বলো এষ্ট নাকি ইষ্ট? ইষ্ট মানে ভালো, তাহলে এষ্ট হবে না, এ থাকলে এ হবে না, শব্দটা হবে তোমার ইষ্ট। যথা প্লাস ইষ্ট। আর ইষ্ট বানান কেন রস্বীকার হয়েছে? কারণ আমরা জানি দীর্ঘই হবে তিন শব্দ, এটা হলো ইক্কা ইপসা ইস, তাহলে এখানে তো ইস নাই, শব্দটা হলো ইষ্ট। তাহলে ইক্কা ইপসা ইস, এই তিনটা বানান থাকলে দীর্ঘই হতো, এই তিনটা বানান যেহেতু নাই, এটা রস্বই হয়েছে। তাইলে এবার ধরো আমি একটা শব্দ লিখলাম, আহ মহেন্দ্র লিখতে পারি আমরা। ইক্কা ইপসা ইস, ধরো আমি লিখলাম অপেক্ষা, এরপরে মহেশ। আমি একটু ভেবে শব্দগুলা গুছাই দিচ্ছি তোমাদেরকে। ধরো যে শব্দগুলা একটু ইজি হইতে পারে, যে শব্দগুলা রুলসের সাথে তোমার বেশি ম্যাচ করবে, সেই জিনিসগুলো দিচ্ছি যেন তোমার প্রবলেমটা না হয়। তাহলে অপেক্ষাকে বাংলা কি হবে বলো তো? অর্থপূর্ণ দুটো ওয়ার্ড না পেলে আমরা একপাশে উপসর্গ রাখবো, একটা উপসর্গ। অপযোগ একখা নাকি অপযোগ ইক্ষা? তাহলে আমরা জানি এ থাকলে এ হয় না, এ থাকলে ই হয়ে যাবে, এখন হয়ে যাবে ইক্ষা। ইক্ষা বানানটা কি রস্বই নাকি দীর্ঘই? অবভিয়াসলি আমরা পড়েছিলাম দীর্ঘই। মহেশ, মহেশ শব্দটাকে বাংলা হবে মহ নাকি মহা? মহা, সন্ধির ক্ষেত্রে মহা কারেক্ট। তাহলে মহা প্লাস ইস, আমরা জানি ইস বানান দীর্ঘইকার, ইস বানান কি দীর্ঘইকার। সবাই একটু চেষ্টা করো। আচ্ছা, একটা ভাইয়া লিখছে ওপি। সাফিন ওপি কেন হবে? মাঝখানে তো এ আছে, তাহলে যদি এ থাকে তাহলে প্রথম অংশের মধ্যে তো অ আসবে, অ বা আ। প্রথম অংশের মধ্যে ই দিতে পারবা যদি মাঝখানে দীর্ঘই থাকে, দীর্ঘই থাকলে দুই পাশে রস্বই বা দীর্ঘই, কিন্তু এখানে তো মাঝখানে এ আছে, তাইলে ইক্ষা ইপসা ইস আসলে প্লাসের পরে দীর্ঘই, আর আদারওয়াইজ প্লাসের পরে কি হবে? এরকম রস্বই হয়ে যাবে। 5 নাম্বার, ওই দিয়া যেমন ধরো আছে জনৈক, এরপর আছে মতৈক্য, কোশ্চেন আছে হিতৈষী। এই তিনটা পড়লেই হবে এবং বাকিগুলো এই রিলেটেড হবে ইনশাআল্লাহ। তো তোমরা এগুলো পড়তে গিয়ে, লুমিনাসের বাংলা বই পড়তে গিয়ে যদি কোনো জায়গায় আটকে যাওয়া প্রবলেম হয়, এগুলোর জন্য কিন্তু আমরা সলভ ক্লাস পাবো। হ্যাঁ, আমরা লেকচার বাই লেকচার বা ধরো তোমাদেরকে বই থেকে সলভ দিব, তোমরা সলভ গুলো পেয়ে যাবে। তাহলে জনৈক এই শব্দটাকে ভাঙলে হবে, মাঝখানে ওই আছে তো কি হবে? জন প্লাস ঐক্য, না ভাইয়া জন প্লাস এক। তোমরা মনে রাখবা ঐক্য সন্ধিতে ভুল, সন্ধিতে হয় না। তাহলে সন্ধিতে কি হয় না? ঐক্য শব্দটা সন্ধিতে হয় না। এরপরে মতৈক্য, দেখো শেষে জফলা আছে, মতৈক্য, তাহলে বুঝাই যায় শব্দটাকে ভাঙলে হবে মত প্লাস ঐক্য। হিতৈষী শব্দটাকে ভাঙলে কি হবে? হিত প্লাস এসি। এখন অনেকের কোশ্চেন যে ভাইয়া ঐশী কেন হইলো না? হ্যাঁ, এটাই তো ব্যাখ্যা। সন্ধিতে ঐশী বানানটা এখানে কি আছে? মূর্ধন্য ষ আছে না, মূর্ধন্য ষ দিয়ে হবে না, তাহলে এটা ভুল। তাহলে জনৈক, জন প্লাস এক, এই একটাকে আগে বসাইলে হবে একজন, জনৈক মানে একজন, মিনিং আছে কিন্তু। মতৈক্য, মতের মিল, মত প্লাস ঐক্য। হিতৈষী, হিত যোগ এসি, এসি মানে হলো ইচ্ছুক, হিত মানে হলো ভালো, যে আমাদের ভালো করতে ইচ্ছুক তাকে বলা হয় হিতৈষী। ঠিক আছে, এরপরে 6 নাম্বার, আমরা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে অনেকগুলো রুলস পড়ে ফেলছি। তাইলে এ ওই ও ও দিয়া ধরো আমি লিখলাম হচ্ছে সূর্যোদয়, এরপর ধরো আছে মহর্মে, গৃহর্ধ, নবরা। এই ওয়ার্ড গুলা একটু ভালো করে খেয়াল করবা।
সূর্যোদয়তে ও আছে মাঝখানে, আমরা জানি ও থাকলে তার পরিবর্তে হ্রস্ব বা দীর্ঘ আসবে। তাহলে এই অংশটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে? তাইলে এখানে হবে সূর্য প্লাস উদয়, সূর্য প্লাস উদয়। তাহলে এখানে আসবে অ আর এখানে আসবে হ্রস্ব, দুইটা মিলে কি হয়েছে? এখানে ওকার হয়েছে, ওকার। মহর্মী, মহর্মীকে ভাঙলে অর্থপূর্ণ দুইটা ওয়ার্ড কি হবে রে? মহ নাকি মহা? মহা। আর এখানে হবে উর্মি, উর্মি বানানটা কি? দীর্ঘকার। আমরা জানি প্লাসের পরে তিন শব্দে দীর্ঘ হয়, উর্মি, ঊর্ধ্ব, উরা। গৃহর্ধ বাংলা হবে গৃহ প্লাস ঊর্ধ্ব, ঊর্ধ্ব মানে উপর, ঘরের উপর। নবরা, নবরাকে বাংলা হচ্ছে নব প্লাস উরা, উরা বানান দীর্ঘকার। ওরা শব্দের অর্থ কি জানো? নবরা ছেলেদের খুবই প্রিয় শব্দ, কিন্তু এটা শোনার পরে মেয়েরা খুশি হয়ে যায়। ওরা মানে হলো বউ, বধূ। আর নবরা মানে কি? নববধূ। বুঝছো? নবরা মানে নববধূ, ছেলেরা খুশি হয়ে গেছে। বেশি খুশি হয়েছে মেয়েরা, কারণ বউ তো ওরাই সাজবো। আচ্ছা, আসো, খুশি বন্ধ হয়ে যাবো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না হইলে। তো এই যে জায়গাটা খেয়াল করো তোমরা, সূর্যোদয়, নবরা, মহর্মী, গৃহর্ধ। এখানে প্লাসের পরে উর্মি, ঊর্ধ্ব, উরা আসছে, দীর্ঘকার হয়ে গেছে। আর সূর্যোদয়তে প্লাসের পরে উর্মি, ঊর্ধ্ব, উরা ছিল না, হ্রস্বকার হয়ে গেছে। ক্লিয়ার সবাই? 6 নম্বরটা। 7 নম্বরে যদি ও থাকে, যেমন বনৌষধি ওয়ার্ড আছে, আর মহৌষধ ওয়ার্ড আছে, এই দুইটাকে ভাঙে। বলো বনৌষধি, বনৌষধিকে ভাঙলে দুইটা অর্থপূর্ণ শব্দ কি হইতে পারে? বন প্লাস ঔষধি। আর মহৌষধ, এটাকে ভাঙলে হবে মহা প্লাস ঔষধ, মহা প্লাস ঔষধ। ঠিক আছে? সো 7 নম্বর নিয়মটা খুবই ইজি এবং খুবই ছোট। 7 নম্বর নিয়মটা আমরা ক্যাপচার করলাম, গেল এ ওই উ ও। আচ্ছা, এরপরে জফলা আর হচ্ছে বফলার বিধান। 8 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিধানটা হচ্ছে জবা জফলা। তোমরা খাতা থেকে দেখবা যে জবা জফলা থাকলে কি আসবে? জবা জফলা থাকলে ই আসবে, রস্বই বা দীর্ঘ ই আসবে। তো আমরা এই বিধানটাই পড়বো মূলত, যে জবা জফলা থাকলে রস্বই বা দীর্ঘ ই আসবে, রস্বই বা দীর্ঘ ই আসবে। তো ধরো আমি এক্সাম্পল লিখলাম হচ্ছে ইত্যাদি, এটাকে সন্ধি বিচ্ছেদ করবো আমরা। প্রত্যাশা, এটা সন্ধি বিচ্ছেদ করবো আমরা। তাহলে আমরা দুইটা ভাঙি, বাকিগুলো আস্তে আস্তে ভাঙতেছি। হ্যাঁ, বলো ইত্যাদিতে। আচ্ছা, একটা ভাইয়া বলছে বন প্লাস ওষুধি হবে না। না ভাইয়া, ও দিয়া আগে কারেক্ট ছিল, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী এখন এটা ভুল, তো এটা ঔষধি হবে। আর আরেকটা ভাইয়া কোশ্চেন করছে যে মহৌষধ, মহাযোগ ওষুধ। হ্যাঁ, তোমারটা ঠিক আছে রবিউল। ওকে, ইত্যাদিতে তোমরা একটু লক্ষ্য করো, জফলা থাকলে ই আসে। বলো নিয়মটা, জফলা থাকলে ই আসে। যার সাথে জফলা তার সাথে ই। বলো সবাই, যার সাথে জফলা তার সাথে ই, যার সাথে জফলা তার সাথে ই। তাহলে তয়ের সাথে জফলা, তয়ের সাথে ই হবে। কোন ই হবে? সবসময় রস্বীকার হবে, সবসময় কি হবে? রস্বীকার হবে। শুধু একটা বানানে দীর্ঘিকার হয়, এটা হলো নদী বানানটা। নদী ছাড়া বাকি সবগুলোতে মোটামুটি রস্বীকার হয়। আর তো ইতি বানান রস্বীকার হয়েছে। আর এখানে জফলা থাকলে ই আসবে, এই যে জফলার পরিবর্তে তয় জফলা, তয়ের সাথে ই আসছে। বাকি আছে এই অংশটা, আকারের পরে দয়ের শিকার। এখানে আমি যদি এভাবে লিখি আকার দয়ের শিকার, জিনিসটা কি মিলবে? মিলবে না। তাহলে কি করতে হবে? এই আকারটাকে আমরা এখানে আ লিখবো, দয়ের শিকার লিখবো। ইত্যাদি শব্দটাকে বাংলা হচ্ছে ইতি প্লাস আদি। এখানে জফলার পরে একটা আ ছিল, এখানে ই এর পরে ইতি, এখানে একটা আ আসছে। প্রত্যাশা এই শব্দটাকে ভাঙে চলো, আমরা মনে রাখবো জফলাকে শুধু রিপ্লেস করব। জফলার পরিবর্তে ই আসবে, তয় জফলা। তাহলে এটা হয়ে যাবে তয়ের শিখের তি, প্রতি প্লাস এরপর হলো আশা, এরপর হলো আশা।
তাহলে যার সাথে জফলা তার সাথে ই, যার সাথে জফলা তার সাথে ই। আচ্ছা আমি ভেঙে দেবো, তোমরা টেনশন করো না। ওয়াহিদ এটাও সলভ করে দেবো, সদ্য প্লাস জাত, এটা বিসর্গ সন্ধি ভাই, আমি ভেঙে দেবো, সমস্যা নেই। কেমনে হয়েছে দেখাই দেবো না, প্রবলেম নেই, আসো। তাইলে প্রত্যাশা ইত্যাদি গেল। এরপর আসো, আমরা শব্দ লিখলাম হলো অত্যন্ত। আমরা শব্দ লিখলাম হচ্ছে আহ প্রত্যেক। আমি একটা শব্দ লিখলাম প্রত্যুষ। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে নদ্যম্ব। ইনাফ। যদি এই এক্সাম্পল গুলো বুঝো, বাকি সবই তুমি পারবে ইনশাআল্লাহ, সবই পারবে। ঠিক আছে, তাহলে দেখো অত্যন্ততে তয়ের সাথে জফলা আছে, বলো যার সাথে জফলা তার সাথে ই। তাহলে জফলার পরিবর্তে ই চলে যাবে, তাহলে তয়ের সাথে জফলা আছে, এটা তয়ের সাথে ই হবে, তাহলে এটা হবে অ। এই যে ত আছে, এরপর জফলা ছিল, জফলা চলে যাবে, এটা ই হয়ে যাবে, এটা হয়ে যাবে কি অতি। এরপরে বাকি থাকে নয়তো। এখন তোমরা বলো নয়তো কি কোনো মিনিংফুল ওয়ার্ড? বলো নয়তো শব্দটা কি কোনো মিনিংফুল না? তাহলে যদি মিনিংফুল না হয়, তাহলে মিনিংফুল করতে হবে কিভাবে? বিধানটা হচ্ছে এই জবা জফলার সাথে একটা এক্সট্রা ই থাকে। বলো জবা জফলার সাথে একটা এক্সট্রা কি থাকে? ই থাকে। সরি, জবা জফলার সাথে একটা এক্সট্রা স্বরবর্ণ স্বরধ্বনি থাকে। তাইলে কিভাবে স্বরধ্বনি থাকে আমরা একটু দেখে আসি। দেখো ইত্যাদিতে, ইত্যাদিতে এখানে জফলার সাথে ছিল আ, এই যে জফলার সাথে আ। প্রত্যাশাতে এখানে জফলার সাথে দেখো একটা আ ছিল, প্রত্যাশা জফলার পরে আ। এরপরে ধরো এখানে আছে অত্যন্ততে জফলার সাথে কোনো কার চিহ্ন নাই, যদি কোনো কার চিহ্ন না থাকে তাহলে ধরে নেবো একটা অ আছে, কোথায় আছে অ। তাহলে প্লাসের আগে জফলা, প্লাসের পরে অ, তাহলে প্লাসের পরে যে অটা আছে এই অটাই আসলে এখানে চলে আসবে, তখন এটা হয়ে যাবে অতি প্লাস অন্ত। বুঝাইতে পারছি? তাহলে জফলার সাথে যদি কোনো কার চিহ্ন না থাকে, আকার রসিকার দীর্ঘিকার এগুলো যদি না থাকে, তাহলে একটা এক্সট্রা অ থাকবে, অটা চলে আসবে। সবাই ক্লিয়ার? আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। প্রত্যেকের মধ্যে বর্ণ বিশ্লেষণ দেখো, অয়ের ফলা স্বাভাবিক যা আছে তাই। এরপরে এই যে অংশটা আছে এটাকে বিশ্লেষণ করলে আমরা কিভাবে পাবো, এটাকে আমি বর্ণ বিশ্লেষণ করলে কিভাবে পাবো সবসময় মনে রাখবা। জফলাটা ব্যঞ্জনের সাথে চলে আসবে, তাহলে তয় জফলা এটা আগে চলে আসবে। আর কার চিহ্ন, কার চিহ্ন সবসময় ব্যঞ্জনের পরে চলে যাবে, জফলার পরে চলে যাবে। তাহলে এই এক একটা এখানে চলে আসবে এ, এরপর বাকি থাকলো ক। তাইলে এই অংশটাতে আমার কাজ করতে হবে, এই অংশটা হয়ে যাবে প্রতি। জফলা থাকলে ই আসবে, আর এই অংশটা এখানে বসবে, এটা হলো এক। এই যে বিশ্লেষণটা আছে না, এই যে বর্ণটাকে ভেঙে যে দেখাইলাম না, এই জিনিসটাই আমাদের বইগুলোতে নাই, যার কারণে তোমাদের সন্ধি করতে কষ্ট হয়ে যায়। বাট সমস্যা নেই, ভাইয়া গুছাই দিচ্ছি, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখে নিবা, কাজ হয়ে যাবে। সেম প্রত্যুষের ক্ষেত্রেও চলো আমরা কি করি, বর্ণ বিশ্লেষণ করলে প্র প্লাস তয় জফলা প্লাস এই রস্যটা পরে আসবে, এরপরে মূর্ধন্য ষ। তো জফলা থাকলে ই আসবে, এটা হবে প্রতি, আর এখানে হবে উষ। উষ মানে উষা, উষা মানে সকাল, উষ বানানটা আগে দীর্ঘকার ছিল, এখন রস্যকার হবে। নদ্যম্ব তয়ের সাথে জফলা, জফলা পরিবর্তে ই আসবে, আর আমরা জানি নদী বানানে দীর্ঘ ই আসে, বাকি সবগুলোতে দেখ সব রস্যই, অতি প্রতি সব রস্যই। আর এখানে জফলার পরে কোনো স্বরধ্বনি নাই, তাহলে এটা হবে অম্বু, এটা একটা এক্সট্রা ও আসবে, এটা হবে অম্বু। আই থিঙ্ক ইউ আর ডান। জফলার রুলসে কারো কোনো সমস্যা থাকার কথা না। যদি প্রবলেম হয় ক্লাস রেকর্ড থাকবে, রেকর্ড দেখবো, তারপরে প্রবলেম হলে আমাদেরকে জানাবো, আমরা ইনশাল্লাহ গ্রুপে ডিসকাস করবো তোমাদের সাথে। তাইলে জফলা থাকলে ই আসে, বলো সবাই জফলা থাকলে ই আসে, কেউ স্ক্রিনশট নিলে নিয়ে নিতে পারো। জফলা থাকলে ই আসে, জফলা থাকলে ই আসে। ডান। সো এই পর্যন্ত ওকে। এরপরে রুলস আমরা যাবো, তাহলে প্রথম তিনটা গেলাম, এরপরে চারটা, সাতটা, এটা গুলো আট, 9 নাম্বার। 9 নাম্বার আসবে বফলা থাকলে ও আসে। তাইলে আমি একটা শব্দ লিখলাম হচ্ছে স্বাগত, আমি একটা শব্দ লিখলাম হচ্ছে স্বল্প, আমি একটা শব্দ লিখলাম হচ্ছে পশ্চধম, আমি একটা শব্দ লিখলাম হচ্ছে পশ্চাচার। তো এখানে লক্ষ্য করো যে আমি শব্দগুলো লিখেছি, শব্দগুলোতে সবগুলোতে বফল আছে। বলো কোন ফল আছে? বফল আছে। সবগুলোতে কি আছে? বফল আছে। তাহলে আমরা জানি 9 নাম্বার বিধান ছিল বফলার পরিবর্তে রস্য হয়ে যাবে, বফলার পরিবর্তে কি হবে? রস্য হবে। তাহলে এই যে শয়ের সাথে বফলা, এটা হবে সু। শয়ের সাথে বফলা, এটা হবে সু। পশ্চদম শয়ের সাথে বফলা, এটা হবে সু। পশ্চাচার শয়ের সাথে বফলা,
এটা হবে সু। তাহলে বফলা থাকলে ও আসে, বফলার পরিবর্তে ও চলে আসছে, রস্যু ও। তাহলে প্রথমটা খেয়াল করো, স্বাগততে শয়ের নিচে বফলা সু দিছি, বাকি যে অংশটা আছে এটা প্লাসের পরে চলে যাবে, অর্থাৎ আগত। ডান। স্বল্পতে বফলার পরিবর্তে সু হয়েছে, তাহলে এখানে থাকলো লয় প। এখন লয় প যদি লিখি, লয় প তো অর্থপূর্ণ না ভাইয়া? তাহলে অর্থপূর্ণ না হলে আমরা মনে রাখবো, বফলা হোক আর জফলা হোক, এই ফলাগুলোর সাথে স্বরধ্বনি থাকে, স্বরধ্বনি না থাকলে অ থাকবে। তাহলে এখানে একটা অ আছে, এই অটা প্লাসের পরে চলে আসবে। স্বল্প সুযোগ অল্প। পশ্চদম সেম, পশুযোগ ধম হবে না, ধম মিনিংফুল না, তাই এখানে একটা অ আছে, এই অটা এখানে আসবে, তখন শব্দটা হবে অধম। কি আসবে? অধম। পশ্চাচার, এই বফলাটা উ হবে, হয়ে যাবে কি পশু। আর এখানে যে অংশটা আছে আয়ের পরে অংশটা, এটা হলো আচ্ছা, পশু প্লাস আচার। মার্কেটে এই কয়দিন পরে একটা বিখ্যাত আচার আসবে, পশুর ইয়ে দিয়ে বানায়, ইয়ে দিয়া, তখন খাওয়ামো। যদি ভার্সিটি প্রিপারেশনটা ভালো করে না নেস, তাহলে তখন এই আচার আমি খাওয়াবো, পশুর ইয়ে দিয়ে বানাইবো, দেখিস। ভয় পেয়ে গেছো? ভয় পায় না, ভয় পায় না। এই পশ্চাচার বলতে পশুর কোনো কিছু দিয়ে আচার বানানো হইব না। এই পশ্চাচার মানে হলো পশুর মতো আচরণ। কার মতো আচরণ? পশুর মতো আচরণ। তো তোমরা আবার ভয় টয় পাও না। ওকে, দুই একজন তো ভয়ে অলরেডি কাঁপাকাঁপি শুরু করছে। আচ্ছা, আফরানজম অলরেডি হাসাহাসি শুরু করে দিছে, বুঝে গেছে গা যে এই আচার খাওয়া যাবো না ভাই, পড়াশোনা করতে হইব, নাহলে ভাই এই আচার খাওয়াই দিব ভাই এসা। তাহলে বলো, বফলা থাকলে ও আসে, জফলা থাকলে ই আসে, বফলা থাকলে ও আসে, জফলা থাকলে ই আসে, বফলা থাকলে কি ও আসে। চমৎকার দুইটা নিয়ম। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ওই 8 নম্বর যে নিয়মটা পড়ছি না, 8 আর 9, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, জফলার নিয়ম থেকে বেশি আসে। খুব বেশি ইম্পর্টেন্ট জফলার নিয়মটা, হ্যাঁ, ভালো করে মনে রাখবা। তাহলে জফলা থাকলে ই আসে, বফলা থাকলে ও আসে, মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, সবাই লেখছে ভাইয়া ডরাইছি, অনেকে লেখছে, ঠিক আছে, ডরাও, ডারো মুঝসে ডারো। এবার একটা আইটেম তোমাদেরকে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে যদি শয় বফলা থাকে, কখনো সন্ধিতে নিজ বুঝায়, কি বুঝায়? নিজ। যেমন শয় বফলা, এটা আমি এখানে লিখে দিই আলাদা করে। শয় বফলা নিজ বুঝালে শু হবে না। শয় বফলা যদি নিজ বুঝায়, কি বোঝায়? নিজ, তাহলে শু হবে না। যেমন স্বাধীন। এখন তুমি দন্তাস্বয়ের নিচে শুধু বফলা হলে একটু চিন্তা করে অ্যান্সার দিবা, যে এটা কি শু হবে নাকি স হবে। যদি নিজ বুঝায় তাহলে সু হবে না। তুমি দেখো, স্বাধীন মানে কি? স্বাধীন মানে হচ্ছে নিজের অধীন নাকি উত্তম ভাবে কারো অধীনে থাকা। তুমি যদি বলে ফেলো যে সু প্লাস অধীন, এটা হবে না। কেন হবে না? কারণ এই স্বাধীন মানে হইলো সু মানে উত্তম, ভালোভাবে কারো আন্ডারে থাকা, সেটা কি স্বাধীন? জীবনও না। তাহলে স্বাধীন শব্দটাকে ভাঙলে হবে স প্লাস অধীন। অনুরূপ আমি যদি বলি স্বেচ্ছা, তাহলে সু প্লাস ইচ্ছা, উত্তম ইচ্ছাকে আমরা স্বেচ্ছা বলি না। স্বেচ্ছা মানে হইলো নিজের ইচ্ছায় যদি কেউ আসে, তাকে আমরা বলি স্বেচ্ছা। স প্লাস ইচ্ছা, ঠিক আছে? তাহলে শয় বফলা যদি নিজ বুঝায় তাহলে সু হবে না। ওকে, স্বাধীন, স্বেচ্ছা, ভালো করে দুইটা এক্সাম্পল মনে রাখবা, যদি পরীক্ষার হলে চলে আসে ইনশাল্লাহ ভালোই করতে পারবো, সমস্যা হবে না। এরপরে ধরো আমরা, আচ্ছা একটা নিয়মে কি আমাদের একটু ঝামেলা হয়েছে কিনা একটু দেখে আসি তো। আচ্ছা, 8 নম্বরে ছিল অর বা আর, 7 নম্বরে ছিল ও, 8 নম্বরে ছিল অর বা আর। আমরা এই নিয়মটাকে সামহাও একটু স্কিপ করে চলে আসছি। তো এটা 8 নম্বর হবে না, এটা হবে 9 নম্বর। এটা হবে 9 নম্বর। আর বফলা হচ্ছে 10 নম্বর। তাহলে 8 নম্বর যে বিধানটা আছে সেই বিধানটা আমরা একটু আলোচনা করবো, যেহেতু একটু স্কিপ হয়ে গেছে, আমরা একটু পরে আলোচনা করি, সমস্যা নেই। এরপরে ধরো আমরা
আলোচনা করবো 11, 12, 13, 14। 11 নম্বরে বলছে অয় থাকলে এ আসবে। ধরো আমি লিখলাম নয়ন, আমি লিখলাম হচ্ছে ধরো চয়ন। তাহলে তোমরা বলো এটা বর্ণ বিশ্লেষণ করলে ন প্লাস অ। তুমি যখন বলো নয়, এ বলো নয়, আমাকে 9 টাকা দাও, নয়, তখন এই নয়ের সাথে একটা অ চলে আসবে। তাহলে ন থাকলে অ আসবে, নয়, এরপরে আসবে অন। এটাই না আমাদের মুখের আওয়াজ, নয়ন, নয়, অন। এই অয় থাকলে কি আসবে বলো? এ। আমরা পড়ছিলাম না, ভুলে গেছো? অয় থাকলে এ আসবে, আই থাকলে ওই আসবে, অপ থাকলে ও আসবে, আপ থাকলে ও আসবে। তো এটা যেহেতু অয়, এটা হয়ে যাবে এ, সমান সমান হবে কি নে। আর এখানে আছে অন, এটা প্লাস এর পরে এখানে হয়ে যাবে অন। ডান। সেম, অয় থাকলে এ আসবে, আই থাকলে ওই, অপ থাকলে ও, আপ থাকলে ও, এটা একটু খেয়াল রাখবো তোমরা। তাইলে আমি চয়নের ক্ষেত্রে ঠিক সেম, এখানে চয়ের পরে একটা অয় আসবে। তাহলে এটা হবে চে, এ প্লাস হচ্ছে অন, চয়ন, চে যোগ অন। এরপরে ধরো একটা শব্দ ছিল গায়ক। গায়ক শব্দের মধ্যে তোমরা যদি বর্ণ বিশ্লেষণ দেখো, তাহলে এটা হলো গ প্লাস আই, এরপরে হলো অক। এটা হলো আমার নিয়ম। এটা হবে গই, এখানে হবে অক। তাহলে অয় থাকলে আসবে এ, কিন্তু আই থাকলে আসবে কি ওই। অয় থাকলে এ, আই থাকলে ওই। তাহলে নায়ক বা গায়ক, এটা আইটা হয়ে যাবে কি ওই। 13 নম্বর। আচ্ছা ধরো লবণ শব্দটা, তাহলে লবণে এখানে ল প্লাস অ, বনে ব প্লাস অ, এরপরে দন্তান্ন। মনে রাখবা লবণ বানানে নিত্য মূর্ধন্য ন, আর অন বানানে দন্তান্ন। যাই হোক, এখানে উৎপন্ন হয়েছে কি অব। অব থাকলে কি আসবে ও, তার সাথে যুক্ত হবে প্রথম বর্ণ, এটা হবে কি লো। তাহলে প্রথম বর্ণটা হয়ে গেছে লো। এরপরে এখানে থাকবে অন, এখানে আমি বসে দিচ্ছি অন। তো কোনটা কার পার্ট সেটা এখানে মার্কিং করা আছে। তাহলে অয় থাকলে এ আসে, আই থাকলে ওই আসে, অপ থাকলে ও আসে, আপ থাকলে ও আসে। 12, 12তে কি? 12তে কোন ইস্যু হয়েছে কবিউল, রাইসা? আমরা কি সিরিয়াল ব্রেক করছি এমন কিছু? 11 থেকে অয়। ঠিক আছে তো। এই যে 11তে অয় থাকলে এ আসে, 12তে আই থাকলে ওই আসে, 13তে অপ থাকলে ও আসে, 14তে আপ থাকলে ও আসে। আচ্ছা গাইস, তোমরা প্রয়োজনে একটা স্ক্রিনশট রেখে দাও, ওই যে নিয়মটার, এই যে এটা, তাহলে তো প্রবলেম হবে না। শোনো, এই তো নোট মানে রেকর্ড তো থাকবে, তুমি তো করবাই, আর তারপরেও ইমিডিয়েট দেখার জন্য দুইটা স্ক্রিনশট রাখলে ক্ষতির তো কিছু নাই। তুমি ভাইয়ের কথাটা শুনলা আর স্ক্রিনশট গুলো দেখলা, সমস্যা তো নাই। ওকে। ওকে, 14 নম্বরে ধরো আমি একটা শব্দ লিখলাম হচ্ছে নাবিক। নাবিক, ন প্লাস আ, বিক, ব প্লাস ই, এরপর আসবে ক। তাহলে এখানে আসবে হলো আব, উচ্চারণটা আসবে কি আব। তাহলে এই আব থাকলে আসবে ও, কি আসবে ও, কারণ অপ থাকলে ও আসে, আপ থাকলে ও আসে। এরপরে প্লাসের পর অংশ থেকে ইক, এখানে বসে দিলাম ইক। সো এই যে জিনিসগুলা আমি তোমাদেরকে গুছাই দিচ্ছি, তোমরা নোট করতে পারবা, তোমরা বুঝতে পারবা। বাট আমি তোমাদেরকে একটা কথা বলি আছে, টু বি অনেস্ট, এই যে বিশ্লেষণটা না, এটা সচরাচর কোনো বইতে পাওয়া যায় না। এই বিশ্লেষণটা স্টুডেন্টরা বুঝেই না যে আসলে কিভাবে অব আসে, কিভাবে আব আসে। আমি একদম ভেঙে একদম টুকরা টুকরা করে ফেলছি, যেন তোমাদের কাছে সহজ হয়। আমি সহজভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি। তোমরা এগুলোকে নোট ডাউন করবা, দেখবা, একই ক্লাস
2 বার 3 বার 4 বার টেনে 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 দেখবা। তোমরা যারা অনলাইন ব্যাচে আছো, অনলাইনে আছো, দূরে আছো আমাদের থেকে, আমরা তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তোমরা আমাদের সরাসরি দেখতে পারতেছো না। তো এই যে একটা ফিজিক্যাল ক্লাসের যে বিষয় থাকে সেটা কিন্তু তোমরা পাচ্ছ না, কিন্তু অনলাইন ক্লাস কিন্তু অনেক পাওয়ারফুল। 2020 সালে করোনার ব্যাচে আমরা কিন্তু যেই স্টুডেন্টদেরকে পড়াইছিলাম তাদের কিন্তু একদিনের জন্য অফলাইনে পাইনি। বিশ্বাস করো ভাই, একদিনের জন্য। আমাদের রাজশাহী কলেজের ফার্স্ট গার্ল ছিল এশা, এশা ঢাবিতে 13 না 14তম হয়েছিল। এই মেয়ে একদিনের জন্য কোনোদিন লুমিনাসে আসে নাই। অলিন্দ, অলিন্দ হচ্ছে 20 ব্যাচ। তোমাদের মেবি অ্যাকাউন্টিং ক্লাস নেয় অনেকে, তোমাদের অলিন্দ ভাই আমার স্টুডেন্ট ছিল। অলিন্দ 20 ব্যাচ, ওরা করোনা ব্যাচ। ওরা হচ্ছে তোমার একদিনের জন্য ময়মনসিংহ থেকে ঢাকা আসে নাই। তাহলে ওরা অনলাইনে ভালো করছে না। আমাদের এক্সাম পলিসি, আমাদের সবকিছু ডিফারেন্ট। আমরা এগুলো তোমাদের অ্যাপ্লাই করবো, তোমরা এগুলো দেখবে ইনশাল্লাহ, কোনো প্রবলেমের কিছু নাই। অনলাইন থেকেও তোমরা অনেক ভালো কিছু করতে পারবে, অনেক অনেক ভালো কিছু ইনশাল্লাহ। ওকে, সো তোমরা জাস্ট কনফিডেন্ট, বি কনফিডেন্ট, নিজের উপর কনফিডেন্ট একটু রাখো যে আমি চেষ্টা করলে পারবো। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। তাহলে এইগুলো 14 নম্বর। এবার আমি একটু ওই যে 8 নম্বর যে বিধানটা বাকি ছিল, 8 নম্বরের নিয়মটা, সেটা ছিল যে মাঝখানে যদি অর বা আর থাকে, অর বা আর থাকে, তাহলে প্লাসের আগে হবে অ বা আ, প্লাসের পরে হবে রি। এই বিধানটা একটু দেখাই দিই। যেমন আমি একটা শব্দ লিখলাম হচ্ছে শীতার্থ। তো শীতার্থ শব্দটাকে আমি যখন ভাঙবো, তো আমার উচ্চারণে কিন্তু এখানে একটা আর আছে। শীত প্লাস আর প্লাস ত। দেখো, শীত প্লাস আর প্লাস ত, এই রেফটা এখানে র হয়ে আর হয়ে গেছে। তাহলে উচ্চারণটা কি শীত আর ত। ওকে, তাহলে শীত নিজে মিনিংফুল, অ বা আয়ের ক্ষেত্রে কোনো জটিলতা নাই। এবার এখানে প্লাসের পরে থাকলো হলো ত, কি থাকে ত। এখন কোশ্চেন হচ্ছে যে আমি তো শীতের জায়গায় শীত লিখছি, আর হয়ে গেছে আমার প্লাস চিহ্ন, নিয়মটা। তাহলে এই আর এর পরিবর্তে এখানে কি আসবে? আর এর পরিবর্তে এখানে আসবে এই যে এটা। তাহলে তখন হয়ে যাবে উচ্চারণটা কি ঋত, শব্দটা হয়ে যাবে কি ঋত। তাহলে এই অর বা আর থাকলে এটা হয়ে যাবে রি, তখন এটা হয়ে যাবে, এই রি শব্দটা এখানে হয়ে যাবে ঋত। তাহলে সেম যদি আমি বলি তৃষ্ণার্ত, তুমি খেলে দেখো উচ্চারণে আর আছে কিনা, আর আছে। তাহলে এই পাশে অর্থপূর্ণ হলো তৃষ্ণা। আর এখানে যেহেতু আর আছে, আর শব্দটা কোনোদিন সন্ধিতে বসে না, আমরা কোনোদিন আর তো বলবো না। এই শব্দটা তখন তো এর আগে হয়ে যাবে রি, তখন হয়ে যাবে ঋত। আশা করি ক্লিয়ার, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। তাহলে আর দিয়ে দুইটা এক্সাম্পল দিছে, অর দিয়ে আমরা এক দুইটা এক্সাম্পল দিই। যেমন মহর্ষি, মহর্ষি, তো উচ্চারণের মাঝখানে অর আছে। তাহলে প্রথম অংশটা হবে অ অথবা আ। আমরা জানি সন্ধিতে মহ হবে না, সন্ধিতে হবে মহা, মহা পৃথিবী, মহাদেব, মহা মিনিংফুল। আর এখানে অর্ষি হবে না, কারণ এই অর বা আর এর পরিবর্তে রি হয়ে যাবে, এটা হয়ে যাবে রি। এটা হয়ে গেছে রি, আর বাকি থেকে এখানে সি বসে দিলে হইলো কি ঋষি। ঋষি মানে সাধক, যদি মহান সাধক তাকে বলা হয় কি মহর্ষি। তাহলে এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে কোনো প্রবলেম হলে ভাইয়া এগুলো সলভ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, ক্ষুধার্ত, একজন বলতে ভাই ক্ষুধার্ত কি হবে, কোনো প্রবলেম নাই ভাইয়া, চলো আমরা ভাঙি। তাহলে ক্ষুধার্তর ভিতরে আর আছে, শব্দটা হলো ক্ষুধা প্লাস আর প্লাস ত। তাহলে আর হলো আমার রুলস। তাহলে প্রথম অংশটা মিনিংফুল হলো কি ক্ষুধা। এরপরে এই অর বা আর, এই অর বা আর থাকলে প্লাসের পরে কি হবে বলো, ক্ষুধা প্লাস ত, এই অর বা আর হয়ে যাবে রি। তাহলে হয়ে যাবো কি ঋত। ঋত মানে কাতর, ঋত মানে কি কাতর। তাহলে ক্ষুধার্ত মানে ক্ষুধায় কাতর। রবিউল বলছে ভাইয়া ফোন নাম্বারটা দিন। আচ্ছা, আমি দিয়ে দিব না, সমস্যা নেই, হ্যাঁ ওকে। আনন্দ বলছে তাহলে মহার্ঘ কি হবে, সাবাস, গুড কোয়েশ্চেন। দেখো মহার্ঘকে আমি যদি মিনিং দিয়ে ভাঙতে যাই, তাহলে অর বা আরে ভাঙতে গেলে হবে মহাযোগ ঋঘ। কিন্তু ঋঘ শব্দটার মিনিং নাই, ঋঘ শব্দটার অর্থ নাই। তাহলে এটাকে অর বা আরের নিয়মে ভাঙা যাবে না, এটাকে তখন ভাঙতে হবে আকারের নিয়মে। তাহলে আকারের নিয়মে ভাঙলে দুই পাশে বসবে অ অথবা আ। তাহলে প্রথম অংশটা হবে মহা, আর পরের অংশটা হবে অর্ঘ। অর্ঘ মানে উপহার, তাহলে মহা উপহার, বিগ গিফট। তাহলে মহার্ঘ শব্দটা অর বা আরের নিয়মে ভাঙবে না, রিগো হবে না, আকারের নিয়মে হবে মহাযোগ অর্ঘ। এটা তুমি দেখলে বুঝতে পারবে ইনশাল্লাহ। ডান। তাহলে স্বরসন্ধিতে আশা করি কোনো ইস্যু নয়। তারপরে ইস্যু থাকলে তোমরা এগুলো একটু দেখবে রেকর্ড থেকে। আমি এখন একটু ব্যঞ্জনটা আলোচনা করি। ব্যঞ্জনটা তুলনামূলক একটু ছোট। ব্যঞ্জন সন্ধি,
ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জনের ক্ষেত্রে 1 নম্বর নিয়ম হচ্ছে প্রতি বর্গের তৃতীয় বর্ণ সমান সমান প্রথম বর্ণ হবে। বলো তোমরা, তৃতীয় বর্ণ কি হবে? প্রথম বর্ণ হবে। দেখা যাচ্ছে স্লাইডে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তৃতীয় বর্ণ কি হবে? প্রথম বর্ণ হবে। এখন তোমাদের কাছে কোশ্চেন, তোমরা আগের ক্লাসে পড়ছিলা বর্গীয় বর্ণ। তো যেই বর্গ বলবো সেই বর্গ থেকে 5টা বর্ণ বলতে হয়। যেমন ক বর্গ, ক খ গ ঘ উ, ক থেকে 5টা। চ বর্গ মানে কি? চ থেকে 5টা, চ ছ জ ঝ ই। ট বর্গ মানে কি? ট থেকে 5টা। এরপরে ত বর্গ মানে ত থেকে 5টা। প বর্গ মানে কি? প থেকে 5টা, প ফ ব ভ ম। তাহলে এইগুলো হলো বর্গীয় বর্ণ। প্রতি বর্গের মধ্যে কয়টা বর্ণ আছে? 5টা। আমি বলতে চাচ্ছি যে প্রতি বর্গের তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ হবে। তৃতীয় বর্ণ থাকলে কি হবে? প্রথম বর্ণ হবে। তাহলে আমরা জানি যে প্রতি বর্গের মধ্যে বর্গের বিন্যাস হলো তৃতীয় বর্ণগুলো কি আর প্রথম বর্ণগুলো কি। তাহলে কয়ের সিরিয়ালে ক হলো প্রথম বর্ণ। তোমরা বলো, ক হলো কি? প্রথম বর্ণ। তাহলে আনান বলছে, ভাইয়া কিভাবে বুঝবো শব্দটা সঠিক নাকি ভুল, অর্ঘ নাকি ঋগ এগুলো? এই যে ভাইয়া, আমি একটা তোমাদের চার্ট দিব বলছি। আমি তোমাদেরকে একটা চার্ট দেব বলছি ক্লাসের পরে। এটা অনলাইন ক্লাসে আসলে দিলে অনেক বড় হয়ে যাবে, অনেক সময় লাগবে। আমি একটা চার্ট করে মার্কিং করে দিয়ে দেবো, হ্যাঁ, যে এটা একটা হলো অশুদ্ধ, হলো শুদ্ধ। এই চার্ট গুলো সন্ধির ক্ষেত্রে প্রযোজ্য। আনান, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, রবিউল বলছে ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে ভাই, সন্ধির লেকচার বড় না, একটু লম্বা হবে, বাট তোমার তো রেকর্ড থাকবে, টেনে টেনে তুমি দেখতে পারবা। তাহলে ক হলো প্রথম বর্ণ, ক খ গ, গ হলো তৃতীয় বর্ণ। চয়ের সিরিয়ালে চ হইল প্রথম বর্ণ, চ ছ জ, বর্গীয় জ হইল তৃতীয় বর্ণ। টয়ের সিরিয়ালে ট হইল প্রথম বর্ণ, ট ঠ ড, ড হইল তৃতীয় বর্ণ। আর সন্ধি যেমন রাখবা, যার নাম ড তার নাম ডয়বিন্দু র। যার নাম ড তার নাম হচ্ছে ডয়বিন্দু র। আচ্ছা, ত থ দ, তটা এখানে হয়ে যাবে দ, তৃতীয় বর্ণ। প ফ ব, আর পটা হয়ে যাবে ব। এগুলো হচ্ছে তৃতীয় বর্ণ আর প্রথম বর্ণের ফাংশন। তাহলে কয়ের সিরিয়ালে এটা হলো প্রথম, এটা হলো তৃতীয়। চয়ের সিরিয়াল এটা প্রথম, এটা তৃতীয়। টয়ের সিরিয়ালে ট প্রথম, ড হলো তৃতীয়। টয়ের সিরিয়ালে ত প্রথম, দ হলো তৃতীয়। আর পয়ের সিরিয়ালে প হলো প্রথম, ব হলো কি? তৃতীয়। তাহলে এবার আমার নিয়ম বলতেছে যে তৃতীয় বর্ণগুলো প্রথম বর্ণ হবে। তাহলে আমি যদি এক্সাম্পলে যাই, তুমি লক্ষ্য করো, দিগন্ত সন্ধিতে নিয়ম থাকে মাঝখানে। তাহলে নিয়ম হচ্ছে গ। গ কয় নম্বর বর্ণ? 3 নম্বর বর্ণ। তাহলে এই যে দেখো ক খ গ, গটা তাহলে চেঞ্জ হয়ে কয় নম্বর হবে? এই তৃতীয় বর্ণগুলো চেঞ্জ হয়ে প্রথম বর্ণ হয়ে যাবে। তাহলে গটা হয়ে যাবে ক। তাহলে বাংলা হবে কি? দিক প্লাস অন্ত। নিঝন্ত জ কয় নম্বর বর্ণ? চ ছ জ 3 নম্বর। তাহলে 3 নম্বরটা 1 নম্বর হবে, নিচ প্লাস অন্ত। এরপরে আছে সরানন। আমরা জানি সন্ধিতে এই র মানে হচ্ছে 3 নম্বর বর্ণ, ট ঠ ড, যার নাম ড তার নাম র। তাহলে এটা হয়ে যাবে 1 নম্বর বর্ণ, শতযুগ আনন। তাহলে প্রতি বর্গের তৃতীয় বর্ণ প্রথম বর্ণ হবে। বলো সবাই, তৃতীয় বর্ণ কি হবে? প্রথম বর্ণ হবে। তাহলে উদ্গীরণ একটা ওয়ার্ড আছে, উদ্গীরণ। তো এই এখানে দটা হলো 3 নম্বর ধ্বনি, হ্যাঁ, এই দটা হলো 3 নম্বর ধ্বনি, এটা হলো 1 নম্বর হয়ে যাবে। তাহলে উদ, এটা হয়ে যাবে খণ্ডত উদ। এরপর হলো গিরণ, এটা এরকম হবে। প্রতি বর্গের তৃতীয় বর্ণ প্রথম বর্ণ হবে। এটা স্ক্রিনশট নিতে পারো চাইলে। প্রতি বর্গের তৃতীয় বর্ণ কি হবে? প্রথম বর্ণ হবে। ঠিক আছে, ওকে। এরপরে আমি যাব হচ্ছে 2 নম্বর বিধান, পঞ্চম বর্ণ সমান ম হবে। তাহলে পঞ্চম বর্ণ কোনগুলা? পঞ্চম বর্ণ কোনগুলা? পঞ্চম গুলো হইলো উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য আর কি ম। বলো পঞ্চম বর্ণ গুলো কি হবে? ম হবে। তাহলে আমরা এক্সাম্পল নিব, যেমন সংখ্যা, বাংলা হবে সম প্লাস কা। এই উটা হইলো পঞ্চম বর্ণ। এরপরে ধরো আমি লিখলাম সঞ্চয়, এই সঞ্চয়কে বাংলা হইলো ইয় প্লাস চয়। এই ইয় কয় নম্বর বর্ণ? পঞ্চম না? তাহলে এটা হয়ে যাবে সম।
আর পরের যে অংশটা আছে চয়, এটা এরকম হবে চয়। তাহলে পঞ্চম বর্ণ থাকলে ম হবে, যেমন সন্ধি, সমযুগ্ধি, সন্ধান, সমযুগধান, এই নিয়মে হয়েছে আর কি, সমযুগধান। তাহলে প্রতিবর্গের তৃতীয় বর্ণ প্রথম বর্ণ হবে, পঞ্চম বর্ণ ম হবে। তৃতীয় বর্ণ হবে প্রথম বর্ণ, পঞ্চম বর্ণ হবে ম। তৃতীয় বর্ণ হবে প্রথম বর্ণ, পঞ্চম বর্ণ হবে কি ম। 3 নম্বর নিয়ম, অনুস্বার থাকলে ম হবে। অনুস্বার থাকলে কি হবে, ম হবে। যেমন সংবাদ, অনুস্বারটা ম হয়ে গেছে, এই যে সং, এটা হচ্ছে সং। সংসার, বাংলা হবে সম যোগ সার। তাহলে তৃতীয় বর্ণ হবে প্রথম বর্ণ, পঞ্চম বর্ণ হবে ম, অনুস্বার থাকলে হবে কি ম। এরপরে 4 নম্বরে যদি যুক্ত বর্ণ থাকে, তোমার চয় চ, ডয় ড, লয় ল, জয় জ, জয় জয় ব, এই যে এই ধরনের যুক্ত বর্ণ যদি থাকে, তাহলে বিধান হচ্ছে কি, বিধানটা হচ্ছে তুমি ওই শব্দটাকে লিখবা, আর পঞ্চম বর্ণ থাকলে ম হইতো, পঞ্চম ছাড়া যে কোনো যুক্ত বর্ণ, এটার মানে হচ্ছে পঞ্চম ছাড়া যে কোনো যুক্ত বর্ণ। এক্ষেত্রে যুক্ত বর্ণের প্রথমটা হচ্ছে আমার নিয়ম, যুক্ত বর্ণের প্রথমটা হচ্ছে কি আমার নিয়ম। তাহলে যুক্ত বর্ণের প্রথমটাকে আমি বাদ দিয়ে দিব, তাহলে দুই পাশে দুইটা অংশ পাবো, একটা হলো উ, একটা হলো কি লাশ। এটা মিনিংফুল হয় নাই, তাই কি করতে হবে, যে প্রথমটাকে বাদ দিছি তার পরিবর্তে প্লাসের আগে একটা খণ্ডত হয়ে যাবে। তাহলে আরেকটা এক্সাম্পল লিখি, ধর আমি লিখলাম উচ্চারণ, তোমরাই বলো এটাকে বাংলা কি হবে, উচ্চারণকে প্রথমটাকে বাদ দিব, দুই পাশে দুটো অংশ লিখবো, ও প্লাস চারণ। আর এই যে যেটাকে বাদ দিছে তার পরিবর্তে কি হবে, খণ্ডত হবে, ও প্লাস চারণ। আর শব্দ আছে জগৎ জীবন, এটাকে প্রথমটাকে বাদ দিব, সেম হবে, এটা জগৎ প্লাস জীবন। এটা হলো 6 নম্বর বিধান, 4 নম্বর বিধান। এখন অনেকে বলে যে ভাইয়া, যে কিছু কিছু শব্দ আছে যেখানে খণ্ডত হয় না, সেখানে কি হয়, দ হবে। এটা মিনিং এর উপর ডিপেন্ড করে, কিছু কিছু শব্দ আছে, যেমন ব্যতিক্রম আছে, বিপজ্জল, এই জয়ের পরিবর্তে তুমি যদি খণ্ডত দাও, তাহলে এই খণ্ডত দিলে কি মিনিংফুল হবে, বিপদ হবে না। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, এটা হবে দ হবে। তাহলে এই জন্য এটাকে আমরা ব্যতিক্রম বলবো, যে খণ্ডত দিয়ে না ম্যাচ করলে দ দিয়ে ধরবো। সেম যদি থাকে বজ্জাত, এটা হবে বত প্লাস জাত, প্রথম জটা চলে যাবে, ও তখন আর খণ্ডত হবে না, কি হবে, দ হবে। তাহলে এইগুলো একটা বিধান। বাকি যেগুলো আছে ব্যঞ্জনের, সেগুলো তোমরা একটু লক্ষ্য করবা। আমি এই বিধানটা একটু দেখাই দিচ্ছি, 4 নম্বর তো, তোমরা নাহলে এগুলো ধরা খাই যাবো ভাই, এগুলো পারবা না। দয় দ থাকলে খণ্ডত বা দ, প্লাসের পরে হবে হ। যেমন ধরো আছে উদ্ধার, এরপর ধরো আছে আহ পদ্ধতি। বিধান কি, দেখো এটা ভাঙার বিধান হচ্ছে, উপমা হচ্ছে 2-3 স্ক্রিনশট নিতে পারে না, সব ধৈর্য ধরো, আমি সবগুলো স্ক্রিনশট নেওয়াই দেবো, তুমি টেনশন করিও না তোমরা কেউই। আমি আস্তে আস্তে সবগুলো টেনশন করো না, আমি সবগুলো স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ইনশাল্লাহ, হ্যাঁ, নো টেনশন। তো উদ্ধার বা পদ্ধতি, দয় দ আছে না, দয় দ থাকলে বিধান আগে, আচ্ছা প্লাসের আগে খণ্ডত বা দ, প্লাসের পরে হবে হ। তাহলে তোমরা এখানে এই দয় দয়ের ক্ষেত্রে দুইটাকে ফালাই দিতে হবে। তাহলে দুইটাকে ফালাই দিলে এই পাশে থাকলো ও, আর এই পাশে থাকলো কি আকার প্লাস র, লিখলাম আমি আকার এবং র। তাইলে প্লাসের আগে মিনিং অনুযায়ী খণ্ডত পদ, খণ্ডত দিলে হবে উত, দ দিলে হবে উদ। তাহলে উ এর সাথে সবসময় মিনিংফুল হবে উত, আর প্লাসের পরে হ আছে, হটাকে নিচে বসে দিব, হয়ে যাবে কি হাত। তাহলে উদ্ধারকে বাংলা হবে উত প্লাস হাত। আরেকটা বলি পদ্ধতি, তাহলে আমরা এইভাবে সলভ করব, যে দয় দ থাকলে দুইটাকে ফালাই দেব, ফালাই দিয়ে আমি দুই পাশে দুইটা অংশ রাখবো, অ প্লাস তি, অ প্লাস তি। এবার
এই দয়ের পরিবর্তে কি আসে? প্লাসের আগে খণ্ডত পদ, প্লাসের পর আসবে হ। তাহলে খণ্ডত দিলে হবে পদ, দ দিলে হবে পদ। মিনিংফুল কোনটা? পদ, যেটা অর্থপূর্ণ হবে। আর এই হটাকে বসে দিলে হয়ে যাবে ক্ষতি। দ্যাটস ইট। তাহলে উদ্ধার এবং পদ্ধতি এই দুইটাকে এভাবে সলভ করবো ইনশাল্লাহ। এবার আসো লাস্ট ওয়ান, আমাদের বিসর্গ সন্ধি ভাই, এটা এক কথায় শেষ করে ফেলবো। বিসর্গ হয় কোথায়? মনে রাখবো 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। একটা হচ্ছে র অথবা রেফ, একটা হচ্ছে 3টা স থাকলে র অথবা রেফ, আরেকটা হলো 3টা স, আরেকটা হলো ভাইয়া যদি ও থাকে। এই 3 জায়গায় বিসর্গ হবে। তাহলে র বা রেফের পরিবর্তে বিসর্গ, এই যে এটা। স এর পরিবর্তে বিসর্গ, ও এর পরিবর্তে বিসর্গ। 3টা কথা মনে রাখবা, বিসর্গ কোথায় কোথায় হচ্ছে বলো। বিসর্গ হবে র বা রেফের পরিবর্তে, 3টা স এর পরিবর্তে, ও এর পরিবর্তে। তো আমরা এটাকে এভাবে লিখে দেই যে বিসর্গ কোথায় কোথায় হবে। তাহলে বিসর্গ হবে 3 জায়গায়। এবার আমি লিখলাম তাহলে আহ র বা রেফ 300, এটা কি ও। তাহলে র বা রেফ 300 আর কি ও, এই 3টা সেট এর পরিবর্তে বিসর্গ হবে। তাহলে এক্সাম্পল লিখি আমি, তোমরা দেখো। আমি লিখলাম হচ্ছে ধরো নিরাকার, আমি লিখলাম হচ্ছে তোমার অন্তর্গত, ধরো আমি লিখলাম হচ্ছে শিরশ্ছেদ, এখানে ধরবে। আমি ধরো লিখলাম নমস্কার, ধরো আমি লিখলাম দুষ্প্রাপ্য। তোমার কাজ হলো রিপ্লেস করা, তোমার কাজ হলো রিপ্লেস করা। র এর পরিবর্তে বিসর্গ, রেফ এর পরিবর্তে বিসর্গ, স এর পরিবর্তে বিসর্গ, স এর পরিবর্তে বিসর্গ, স এর পরিবর্তে বিসর্গ। জাস্ট আমরা রিপ্লেস করব, রিপ্লেস পদ্ধতি অ্যাপ্লাই করব। তাহলে বলো র বা রেফ থাকলে বিসর্গ হয়ে যাবে। তাহলে র এর পরিবর্তে বিসর্গ দিলে শব্দটা হবে নি, যোগ এখানে বাকি থাকে কি আকার। তাহলে আমি লিখলাম আকার। এরপরে অন্তর্গত, এখানে মূল শব্দটা হলো অন্ত, এই যে রেফ যেটা আছে অন্তর, এটা হয়ে যাবে বিসর্গ। আর গত, এটাকে প্লাসের পর এখানে বসাবো গত। অন্ত প্লাস গত। শিরচ্ছেদ এই শব্দটা বানানে আসে, তোমরা ভুল করো ভাই, এটার উচ্চারণ কিন্তু শিরচ্ছেদ না। আজকের পরে মনে রাখবা শিরস ছেদ। তাহলে এখানে তালবস্য আছে, মাঝখানে একটা চয় ছ না, তালবস্য। তাহলে এটাকে ভাঙলে হবে, এটাকে ভাঙলে হবে এই যে শির, আর শয়ের পরিবর্তে বিসর্গ হয়েছে প্লাস, এটাকে বাংলা হবে ছেদ। নমস্কার, শয়ের পরিবর্তে চলে আসবে বিসর্গ, নম যোগ কার। দুষ্প্রাপ্য বাংলা হবে দু প্লাস প্রাপ্য। তাহলে রয়ের পরিবর্তে বিসর্গ, শয়ের পরিবর্তে বিসর্গ। দ্য লাস্ট ওয়ান ফর টুডে, ও এর পরিবর্তে বিসর্গ। দেখো আমি শব্দ লিখলাম তপবন, আর এটা হলো অধোগতি। তপবন আর অধোগতি, তোমরা বলো এই তপবন শব্দটার মধ্যখানে ও আছে, আমি যদি সূর্যোদয়ের মতো ভাঙতে যাই, সূর্যোদয়ের মতো যদি ভাঙতে যাই, তাহলে তুমি কি বলতে পারো যে এটাকে ভাঙলে হবে সূর্য প্লাস উদয়? তাহলে আমরা এটাকে ও দিয়ে ভাঙবো, তপ প্লাস উবন, উবন বলা যাবে না। অধোগতি, অধ প্লাস উগতি বলা যাবে না। তাহলে কোশ্চেন আসতেছে যে ভাই উবন উগতি শুনতে খারাপ শোনাচ্ছে কেন? কারণ হচ্ছে ভাইয়া তোমার সূর্যোদয়তে যে দয় শব্দটা মিনিংফুল ছিল না, রস্য বসায় উদয় মিনিংফুল করছো, প্রশ্নোত্তর প্রশ্নযোগ তর, তর মিনিংফুল না, ও বসায় উত্তর মিনিংফুল করছো। এখানে তপবন, বন তো নিজে মিনিংফুল, অধোগতি গতি তো নিজে মিনিংফুল। আমি কি বুঝাইতে পারছি? তাইলে আমি তোমাদের বুঝাই দিই, এই যে ও এর পরের অংশটা যদি অর্থপূর্ণ হয়, তপ প্লাস বন,
অধ প্লাস গতি, ও এর পরের অংশটা যদি অর্থপূর্ণ হয় তাহলে শুধু ও এর পরিবর্তে বিসর্গ দেব আমরা। তাহলে বাংলা হবে তপ প্লাস পন। তাহলে এটা বাংলা হবে অধ প্লাস গতি। তাহলে কি বলতে চাচ্ছি আমি, যে ও এর পরের শব্দটা যদি অর্থপূর্ণ হয় তাহলে এখানে ও এর জায়গায় বিসর্গ দিয়ে দিব। যেমন আমি বললাম মনোহর, মনোহর। আমরা জানি ছোটবেলা অঙ্কের মধ্যে হর লব এগুলো পড়ছি, এই হরের অর্থ আছে, এই ও এর পরে হর মিনিংফুল, তাহলে এটাকে বাংলা হবে মনো প্লাস হর। এটা ভাইয়া কোশ্চেন করছিলা সদ্যজাত, সদ্য প্লাস, এখন মাঝখানে বাংলা কি হবে, এটার বিচ্ছেদ দেখো, সদ্য প্লাস ও প্লাস জাত। এখন তুমি বলো ও এর তো মিনিং আছে, তাহলে এটা হবে সদ্য, এই ওটা হয়ে যাবে বিসর্গ, আর এখানে বসবে জাত। তাহলে শব্দজাতকে বাংলা হবে এটা। ঠিক আছে, তোমরা ভাষার মধ্যে কি পড়বা, ভাষার মধ্যে পড়বা আহ ভাষায় পড়তে হবে পড়তে হবে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন, সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, আর বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন, বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন। এগুলা 100% ইম্পর্টেন্ট, এগুলা 100% ইম্পর্টেন্ট। কোশ্চেন হলো ভাইয়া তাহলে আপনি পড়ালেন না কেন, কারণ নিপাতন মানে নিয়ম মানে না, এখানে আমার কোনো হাত নাই, এটা সম্পূর্ণই তোমার বিষয়। যখন আমি স্টুডেন্ট ছিলাম তোমার মতো, আমি এগুলো মুখস্থ করছি। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন আছে কয়েকটা, নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি আছে কয়েকটা, বিশেষ নিয়ম সাধিত সন্ধি আছে 6-7টা। এগুলো তোমরা লুমিনাসের বাংলা বইতে সুন্দর করে দেওয়া আছে, স্টোরি আকারে দেওয়া আছে, একদম বিশ্লেষণ সহকারে শিখবা। আবার কিভাবে কোনটা নিপাতনে সিদ্ধ হয় সেটাও শিখবা। ঠিক আছে, তাহলে সবাই আজকে আর ক্লাসটা বাড়াচ্ছি না, তোমরা যারা স্ক্রিনশট নিবা তারা স্ক্রিনশট নাও। রবিউল বলছে ভ্রাতুষ্পুত্র কোনটা হবে, এটা মূর্ধন্য ষ দিয়ে হবে, আর ভ্রাতু প্লাস পুত্র হবে। এটা আগে স্ক্রিনশট নাও সবার আগে। হোম টাস্ক, এটা আগে স্ক্রিনশট নাও, দ্রুত নিবা, ঝড়ের বেগে স্ক্রিনশট নিবা। ভ্রাতুষ্পুত্র যেটা আছে সেটা হলো ভ্রাতু প্লাস পুত্র, আর এটা উৎপন্ন করবে হলো মূর্ধন্য ষ। এবার আমি শুরু থেকে স্লাইড গুলা, আচ্ছা কার কোন স্লাইডটা লাগবে ভাইয়া, 2 আর 3 নাম্বার নিয়মটা স্ক্রিনশট নিতে পারে একটু দেখালে ভালো হয়। আমি একটু প্রিভিয়াস স্লাইডে যাচ্ছি, তোমরা একটু দেখো যে কার কোন স্লাইডের স্ক্রিনশট লাগবে, সেটা তোমরা একটু নিয়ে নাও। আচ্ছা এখান থেকে শুরু করো। আমরা শুরু করছিলাম আজকে এখান থেকে ক্লাস। আমি প্রত্যেকটা স্লাইডের মধ্যে 10 সেকেন্ড করে সময় ওয়েট করব, তোমরা এর ভিতরে হচ্ছে স্ক্রিনশট নিবা। ওকে স্টার্ট নাও। ইন্দো ইউরোপীয়, স্ক্রিনশট। ওকে ডান। 2 নাম্বার স্লাইড। হ্যাঁ আজকের মতো ক্লাস এখানে শেষ, যার চলে যাওয়ার সে চলে যাও, আল্লাহ হাফেজ। আচ্ছা এইভাবে তো 40টা স্লাইড, সবগুলো স্ক্রিনশট দিব, একটু পরে তো আবার ক্লাস রেকর্ড দিয়ে দিচ্ছি। বলো স্ক্রিনশট কি লাগবে এভাবে, একটু জানাও তো, আগে তোমাদের মতামত নেই। এখন কি স্ক্রিনশট লাগবে নাকি লাগবে না, যারা আছো একটু মতামত দাও। আহমেদ রাকিব, আনান, অনেক, দীপ্তি, জান্নাতুল, তৃষা, উপমা, শারমিন সুলতানা, র্যান্ডম কয়েকজনের নাম বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে তাহলে কষ্ট করলাম না। আচ্ছা নাম্বার চেয়েছিলাম, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই।
আমার নাম হচ্ছে মোহাম্মদ গাদ্দাফি। তো যদি তোমাদের কোনো প্রবলেম বা কোনো প্রয়োজন হয়, বাংলা নিয়ে কোনো ডিসকাশনের বিষয় থাকে, ভাইয়াকে রাতের দিকে সবসময় সন্ধ্যার পরে 7টা 8টার পরে আমাকে পাবা। অনেক সময় ব্যাচ থাকে, যখন আমি ফ্রি হব তখন রিপ্লাই দেবো। তবে টেলিগ্রামে আমাকে খুব কম পাবো। হোয়াটসঅ্যাপে সুযোগ থাকলে হোয়াটসঅ্যাপে কোনো ইনফরমেশন বা কোশ্চেন পাঠাই আর কি। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।